শক্তপোক্ত পুরুষালী আলিঙ্গন অনুভব হতেই ঘুম ছুটে গেল সামিরার। এক সপ্তাহ হলো তাহমিদের সঙ্গে তার বিয়ে হয়েছে, তাও আবার জোর করে। গরিব ঘরের মেয়ে সামিরা, আর তাহমিদ মাফিয়া। বয়সে 5 বছরের বড় এই মানুষটার প্রবল ব্যক্তিত্বের সামনে সে বরাবরই অসহায়। মানুষটার উত্তপ্ত নিঃশ্বাস একদম ঘাড়ের কাছে এসে ছুঁয়ে যাচ্ছে। মসৃণ চুল অগোছালোভাবে ছড়িয়ে আছে। হাতের সাহায্য তার ঠিক করে দিল মেয়েটি। এতে ঘুম ভেঙে গেল তাহমিদের। গাঢ় স্বরে সে ডাকল, সামু। এভাবে এর আগে একবারই ডেকেছে তাহমিদ। সেদিন ভয় আর অস্বস্তিতে সে কিছুই খেয়াল করেনি। আজ যেন এই ডাকের মধ্যে এক অন্যরকম মাদকতা, বড় মধুর লাগে। সামিরা রয়ে শয়ে বলল, হুম। খারাপ লাগছে? হুম। আমি সরি। সরি কেন? এত কাজের চাপে তোমাকে সময় দিতে পারিনি, তাই। সমস্যা নেই, আসলে আপনার কাজ তো। কথা শেষ করতে পারল না সামিরা। তাহমিদ তার কথায় বাধা দিয়ে আলতো হাতে সামিরার চিবুক স্পর্শ করে মুখটা তুলে ধরল। তার চোখে গভীর দৃষ্টি। আমার কাজ নিয়ে তোমার কোনো চিন্তা নেই, তুমি শুধু আমাকে দেখবে। এরপর থেকে কখনো এমন হবে না, প্রমিস করছি। কখন এসেছেন? একটু আগেই। বড্ড অশান্ত লাগছিল, তোমাকে না দেখলে মনে হচ্ছিল সব কেমন যেন এলোমেলো হয়ে আছে। পৃথিবীটা শান্ত হয় না তোমাকে ছাড়া। খেয়েছেন? খিদে নেই, তোমার কাছে আসার তৃষ্ণা জেগেছিল। দুজনেরই ঘন ঘন শ্বাস পড়ছে। বাইরের নিশুতি রাত কেমন মন ভালো করে দিয়েছে। কাছে আসার বাহানা করছে। সামিরার বুকটা কাঁপছিল অজানা আশঙ্কায়, আবার এক ধরনের মিষ্টি শিহরণেও। তাহমিদ আর একটু ঘনিষ্ঠ হলো। সামিরা উঠে যেতে চাইলেও সে উঠতে দিল না। তাহমিদ কোমরে হাত রেখে তাকে একেবারে নিজের দিকে টেনে নিল। সামিরা অনুভব করলো সেই কঠিন দৃঢ়তা, আজ তাকে দুর্বল করে দেয়। সামিরা অনুভব করলো সেই কঠিন দৃঢ়তা, যা তাকে দুর্বল করে দেয়। মাফিয়া হলো এই মানুষটার ছোঁয়াতে একটা অন্যরকম গভীরতা আছে। তার গায়ের কড়া সুগন্ধ সামিরার মনকে মাতাল করে তুলছিল। এত ভয় কেন পাও? আমি কি খুব খারাপ? জানি না। আমায় বুঝতে চেষ্টা করো। আমি বাইরে যাই হই না কেন, তোমার জন্য, শুধু তোমার তাহমিদ। সামিরা চোখ নামিয়ে নিল। এই কথাগুলো একটা অদ্ভুত বিশ্বাস আছে, যা তার ভেতরের ভয়টাকে কিছুটা হলেও কমিয়ে দিচ্ছে। তাহমিদ তার মুখটা 2 হাতে ধরে কপালে চুমু খেল। সেই চুমু যেন অধিকারের, প্রবল অধিকার বোধ থেকে একেবারে কাছে টেনে নিল। সে জানে সামিরা জোর করা বিয়েটা মেনে নিতে পারেনি। সে এটাও জানে তার জীবন কেমন ভয়ঙ্কর আর অনিশ্চিত। তবুও এই মেয়েটাকে তার চাই, যতটা সম্ভব ভালোবাসায় সিক্ত করে। কিন্তু তার মাফিয়া সত্তাটাকে গোপন না করে দৃঢ় কণ্ঠে বলল, কখনো পালাতে চাইবে না মেয়ে, নয় মরে যাব, নতুবা মেরে ফেলবো। তুমি শুধু আমার, বুঝেছ? সামিরা কিছু বলল না, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই মানুষটার কাছ থেকে তার মুক্তি নেই। তবুও এই বন্ধন, এই অধিকার বোধ যেন এক অদৃশ্য সুতোই তাকে বেঁধে ফেলেছে। তাহমিদ তার চোখের জল মুছে দিল। সে বুঝতে পারছিল সামিরার মনের দ্বন্দ্ব। তবু তার প্রয়োজন এই মেয়েটাকে, তাকে নিজের করে নেওয়ার জন্য। সে যে কোনো কিছু করতে পারে সে জানে। সামিরার ভালোবাসা পেতে সময় লাগবে, হয়তোবা সে কোনোদিনও তাকে মন থেকে মেনে নেবে না, কিন্তু তার অধিকার প্রতিষ্ঠা করতেই হবে। কেঁদো না, আমি তোমাকে কোনো কষ্ট দেব না, শুধু আমার কাছে থাকো। তাহমিদ সামিরাকে আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরল। সামিরার শরীরের উষ্ণতা তার ভেতরের সব অশান্তি দূর করে দিচ্ছিল। এই ঘরে, এই বিছানায় সামিরা শুধুই তার। তার জীবনের অন্ধকার অংশে সামিরা এক টুকরো আলো, যা সে কোনোদিনও নিভতে দেবে না। সামিরার দুর্বল শরীরটা তার কাছে যেন আত্মসমর্পণ করলো। সে বুঝতে পারল তার কোনো পথ খোলা নেই। এই মাফিয়ার কঠিন ভালোবাসায় তার একমাত্র আশ্রয়। একটা কথা বলি, কি? আমি তোমাকে ভালোবাসি। আমার জীবনে প্রথমবার কাউকে এত
তীব্রভাবে চাইলাম। সামিরা চোখ বন্ধ করলো। সে জানে না এই ভালোবাসার পরিণতি কী। কারণ সে জানে তাহমিদ ভালোবাসার মানুষ নয়, কিন্তু এই মুহূর্তে তার উষ্ণ আলিঙ্গন তাকে এক অদ্ভুত নিরাপত্তা দিচ্ছিল। 1 সপ্তাহ আগে সে ছিল এক গরিব ঘরের মেয়ে, আর এখন সে এক মাফিয়া ডনের স্ত্রী। তার ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। তাহমিদের বুকে মাথা রেখে শুয়েছিল সামিরা। ভোরের আলো তখনও ফোটেনি, বাইরে কেবল নিস্তব্ধতা। তাহমিদের ঘন শ্বাস প্রশ্বাসের শব্দে সামিরার বুক ধুকপুক করছিল। সে চোখ বন্ধ করে রইল। তাহমিদ তাকে ভালোবাসে, কথাটা বারবার কানে বাজছিল। ভয় মেশানো এক তীব্র অনুভূতি। তার মতো একজন মানুষকে ভালোবাসা যায়, এটা সামিরা কখনো ভাবেনি। কিন্তু এই মানুষটার অধিকারবোধ, এই জোর করা আকর্ষণে যেন এক অদৃশ্য বাঁধন। ঘুম আসছে না? হুম। তাহমিদ এবার পাশ ফিরে সামিরার দিকে তাকালো। তার চোখে ঘুম নেই। গভীর কোনো চিন্তা হয়তো তাকে জাগিয়ে রেখেছে। তার আঙুল আলতো করে সামিরার কপালের চুল সরিয়ে দিল। কি ভাবছো? কিছু না। কিছু তো ভাবছো। আমার চোখকে ফাঁকি দিতে পারবে না? সামিরা এবার সাহস করে মুখ খুলল। তার মনে জমা প্রশ্নটা যেন বের করে দিতে চাইল। আপনি এত সহজে আমাকে জোর করে বিয়ে করলেন কেন? আমি তো আপনার যোগ্য নই। সামিরার কথায় তাহমিদের মুখটা কঠিন হলো। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সামিরা ভয়ে চুপসে গেল। তার বুঝতে বাকি রইল না ভুল প্রশ্ন করে ফেলেছে। যোগ্যতার কথা আমার কাছে বলবে না। তুমি আমার স্ত্রী, আর আমার স্ত্রী হওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন নেই। আমার ইচ্ছাটাই যথেষ্ট। কিন্তু কোনো কিন্তু নয়। তুমি কেন জানতে চাইছো সেটা আমি ভালো করেই জানি। তুমি এখনো ওই পুরনো জীবনটাকে ভুলতে পারোনি। সেই পুরনো বাড়ি, সেই পুরনো মানুষ। তাহমিদের কথায় সামিরার চোখ ভিজে গেল। তার গরিব পরিবার, অসুস্থ বাবা, ছোট ভাই বোন সব মনে পড়ল। তাহমিদ এই বিয়ের বিনিময়ে তার পরিবারকে প্রচুর টাকা দিয়েছে, বাবাকে চিকিৎসার ব্যবস্থা করেছে। এই জন্য সে প্রতিবাদ করতে পারেনি। আজ সে হয়তো এক সোনার খাঁচায় বন্দি। না, আমি ভুলিনি। তারা আমার পরিবার। তারা ভালো আছে। তোমার বাবা সুস্থ হচ্ছেন। তাদের এখন আর কোনো অভাব নেই। আর এর জন্য কে ব্যবস্থা করেছে? আমি। এখন তুমি শুধু আমাকে দেখো। অন্য কোনো চিন্তা তোমার মাথায় থাকলে সেটার ফল ভালো হবে না। তাহমিদের গলার স্বরে এক শীতল হুমকি। সামিরা কেঁপে উঠল। সে জানে এই মানুষটা যা বলে তাই করে। তার ভালোবাসার মধ্যে একটা ভয়ঙ্কর দখলদারিত্ব আছে। আমি পালাবো না। ভালো। তাহমিদ যেন এবার একটু শান্ত হলো। সামিরাকে আরও কাছে টেনে নিল। তার শক্ত পেশিবহুল হাত দিয়ে সামিরার পিঠ ছুঁয়ে আদর করল। তুমি আমার রানী সামু। বাইরে আমার জগৎটা অন্ধকার, নোংরা, কিন্তু এই ঘরের ভেতর তুমি আমার একমাত্র শান্তি। তুমি না থাকলে আমি বাঁচব না। তাহমিদের এই স্বীকারোক্তি সামিরাকে আরও দ্বিধায় ফেলে দিল। একদিকে ভয়, অন্যদিকে তার প্রতি এই মানুষটার এক তীব্র আকাঙ্ক্ষা। সামিরা চুপ করে থাকল। তাদের দাম্পত্য জীবনের 1 সপ্তাহ কেটে গেছে, যেখানে শারীরিক অধিকারটাই বড়। মানসিক বা আত্মিক বন্ধন এখনও তৈরি হয়নি। আপনার বয়স কত? হঠাৎ এই প্রশ্নে তাহমিদ সামান্য হাসল, একটা চাপা হাসি। হঠাৎ বয়স জানতে চাইছো কেন? তোমার থেকে 5 বছরের ছোট আমি। ভুলে গেলে? না, কিন্তু বলো। আপনার কি কখনো মনে হয় না আপনি ভুল করছেন? আপনার জীবনটা থামো। আমার জীবন নিয়ে তুমি কোনো কথা বলবে না। যা করেছি ঠিক করেছি। আর আমার জীবন কেমন সেটা তুমি জানো না। তুমি শুধু জানবে এই জীবনে তুমি আমার একমাত্র দুর্বলতা। তাহমিদ সামান্য সরে গিয়ে খাটের পাশের টেবিল থেকে একটা ছোট বাক্স বের করলো। সামিরার সামনে ধরলো সেটা। এটা নাও। বাক্সের ভেতর একটা হীরের নেকলেস। আলো পড়তেই চিকচিক করে উঠল।
সামিরা অবাক হয়ে গেল। এটা কি? তোমার জন্য উপহার। আজ থেকে 1 সপ্তাহ আগে আমি তোমাকে জোর করে আমার জীবনে টেনে এনেছি। হয়তো তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু তুমি আমার। এই নেকলেসটা আমার অধিকারের চিহ্ন। সব সময় এটা পড়ে থাকবে। এত দামি জিনিস? আমার কাছে দামের কোনো মূল্য নেই। এর থেকে 1000 গুণ দামি জিনিস তোমার পায়ে এনে দিতে পারি। শুধু তোমার মুখে হাসি দেখতে চাই। তাহমিদ নিজেই নেকলেসটা সামিরার গলায় পরিয়ে দিল। ঠান্ডা ধাতু সামিরার গলায় স্পর্শ পেল। তাহমিদ এবার তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আজকের রাতটা শুধু ভালোবাসার। সব ভয় ভুলে যাও। সামিরা চোখ বন্ধ করলো। সে জানে এই মাফিয়া ডনের কাছ থেকে তার মুক্তি নেই, আর হয়তো মুক্তির প্রয়োজনও নেই। তাহমিদের মতো একজন মানুষের মধ্যে এমন তীব্র ভালোবাসা, তা তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি নাকি সবচেয়ে বড় অভিশাপ, তা সে জানে না। তবে সে অনুভব করলো তার মন ধীরে ধীরে এই মানুষটার কঠিন অধিকারের কাছে আত্মসমর্পণ করছে। মাফিয়া তাহমিদের ভালোবাসা হয়তো এমনই ক্রূর, তীব্র এবং নিঃশর্ত অধিকার বোধে ভরা। ভোরের আলো ফোটার আগেই ঘুম ভেঙে গিয়েছিল সামিরার। তাহমিদ এখনও তার পাশেই গভীরভাবে ঘুমোচ্ছে। তার মুখটা এই মুহূর্তে শিশুর মতো শান্ত। সেখানে মাফিয়া ডনের কোনো কাঠিন্য নেই। এই শান্ত মুখটা দেখে সামিরার মনে হলো মানুষটা যেন বাইরে কেবল একটা মুখোশ পরে থাকে। নেকলেসটা গলায় চাপ অনুভব করাতেই তার রাতের সব কথা মনে পড়ল। ভালোবাসা, স্বীকারোক্তি, আর তার সঙ্গে মিশে থাকা ভয়ঙ্কর হুমকি। এত কাজের চাপ থাকলে এত রাতে কেন ফেরেন? সামিরা নিজেকেই প্রশ্ন করল। তার মনে বারবার উকি দিচ্ছিল তাহমিদের জীবন নিয়ে প্রশ্ন। তার কাজ কি? কিভাবে সে এত প্রভাবশালী? কেনই বা তার জীবন এত রহস্যময়? তাহমিদের এর আগে একবার বলেছিল সে যেন তার কাজ নিয়ে কোনো প্রশ্ন না করে, কিন্তু সামিরার কৌতূহল যেন থামছিলই না। সে আলতো করে তাহমিদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসলো। ঘরটা তখনও আবছা অন্ধকারে ডুবে আছে। জানালার পর্দা সরিয়ে সামান্য আলো ঘরে আসার সুযোগ করে দিল। সে ঘর থেকে বেরিয়ে সোজা রান্নাঘরের দিকে পা বাড়ালো। রান্নাঘরে তাহমিদের বিশ্বস্ত লোক রফিক চা তৈরি করছিল। সামিরাকে দেখে সে সামান্য ইতস্তত করলো। ম্যাডাম, কিছু লাগবে? না রফিক ভাই, আমি শুধু দেখতে এলাম। স্যার তো খুব ভোরে ওঠেন, কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না। রফিকের কথায় সামিরার মনে একটা প্রশ্ন জেগে উঠল। কি তাকে সন্দেহ করে? তাকে চোখে চোখে রাখা হচ্ছে? সে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করলো, তাহমিদ কখন ওঠেন আর আজ কখন ক্লাস শুরু করবেন? স্যারের কোনো নির্দিষ্ট সময় নেই ম্যাডাম, তবে আজ একটু সকালে উঠবেন হয়তো। আজ গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। কিসের মিটিং? সেসব বিষয়ে স্যার কিছু বলার আগেই আমি কিছু বলতে পারবো না ম্যাডাম, আপনি বিশ্রাম নিন। রফিকের সতর্ক চোখ আর কথার ধরনে সামিরা বুঝল তাহমিদের জগৎটা সত্যিই খুব গোপন। সে আর কথা বাড়ল না। রান্নাঘর থেকে বেরিয়ে আসার সময় তার কানে এলো রফিকের ফিসফিস করে কথা বলার শব্দ। বস, ম্যাডামকে নজরে রাখো। কথাটা শুনে সামিরার বুকটা হিম হয়ে গেল। সে তাহলে সত্যি বন্দী? তার স্বামী তাকে বিশ্বাস করে না, কেবল অধিকার প্রতিষ্ঠা করে গেছে। সে দ্রুত নিজের ঘরে ফিরে এলো। তাহমিদ তখনও ঘুমোচ্ছে। সামিরা দরজার দিকে তাকালো। পালিয়ে যাবে? কিন্তু কোথায় যাবে? তার পরিবার এখন তাহমিদের দয়ার উপর নির্ভর করে আছে। পালানো মানে তাদের বিপদে ফেলা। এই কঠিন সত্যটা তাকে দমিয়ে দিল। হঠাৎ তাহমিদ নড়ে উঠল। তার ঘুম ভেঙে গেল। সে সামিরাকে বিছানায় না দেখে আশেপাশে তাকালো। দেখল সামিরা জানালার পাশে দাঁড়িয়ে আছে। কখন উঠলে? এই তো কিছুক্ষণ আগে। এসো, আমার কাছে এসো। সামিরা ইতস্তত করল। রফিকের কথাগুলো তার মনে বারবার বাজছিল। তাহমিদ তাকে ভালোবাসে, কিন্তু বিশ্বাস করে না। ভালোবাসা আর অধিকার বোধের এই ভয়ঙ্কর মিশ্রণ সামিরাকে আতঙ্কিত করছিল। সামিরা বিছানায় ফিরে যেতে তাহমিদ তাকে টেনে নিজের বুকে শুইয়ে দিল। তার চোখ এখনও গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু তার অধিকার বোধ জেগে আছে। আমার ঘুম ভাঙলে তুমি আমার পাশে
থাকবে সামু, এটাই নিয়ম। আমি কি আপনার অফিসের কাজ নিয়ে কিছু জানতে পারি না? সামিরার এই প্রশ্নে তাহমিদ এবার সম্পূর্ণ জেগে উঠল। সে চোখ খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে সামিরার দিকে তাকালো। তার চোখে সামান্য বিরক্তি। না, তুমি আমার কাজের ব্যাপারে কিছুই জানতে পারবে না। আমার জীবনটা তোমার জন্য নয়, তোমার জন্য এই সুন্দর শান্ত জীবন। তুমি শুধু এইটুকুই জানবে, কিন্তু আমি আপনার স্ত্রী। তুমি আমার স্ত্রী, আর সেটা তোমার ভাগ্য। আমার জীবনের অন্ধকার দিকটা তোমার জন্য নয়, তুমি শুধু আমার কাছে থাকবে, এটাই তোমার একমাত্র কাজ। তার কণ্ঠস্বর শান্ত হলেও তাতে এক ভয়ানক কর্তৃত্ব ছিল। সামিরা বুঝল এটা তার জন্য একটা সতর্ক বার্তা। তার চোখে জল ভরে এলো। তাহমিদ সেটা দেখে সামিরার চিবুক ধরে মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। তুমি যদি মনে করো আমাকে প্রশ্ন করে বা জানতে চেয়ে আমার থেকে দূরে চলে যেতে পারবে, তাহলে ভুল করছো। তোমাকে আমি কোনো দিনও যেতে দেব না। তুমি আমার কাছে নিরাপদ। বাইরের ওই নোংরা পৃথিবী তোমার জন্য নয়। সে উঠে বসল। এবার তার চোখে সেই মাফিয়া ডনের শীতলতা। সে সামিরার চোখের জল মুছে দিল। তার মধ্যে কোনো সহানুভূতি ছিল না, ছিল কেবল অধিকারের দাবি। আমি আজ একটু সকালে বেরোবো, তুমি আমার জন্য চিন্তা করবে না। রফিককে বলে যাব, সে তোমার সব প্রয়োজন দেখবে। দুপুরে আমার আসতে দেরি হবে। আপনার কোনো বিপদ হবে না তো? এই প্রশ্নটা সামিরা অজান্তেই করে ফেলেছিল। তার মনের গভীরে হয়তো এই মানুষটার জন্য একটা ক্ষীণ ভয় কাজ করছিল। তাহমিদ অবাক হয়ে হাসল। সেই হাসিটা ভয়ঙ্কর সুন্দর। আমার কোনো বিপদ হয় না সামু, আমি বিপদ তৈরি করি। তাহমিদ এবার উঠে গেল। জামা কাপড় পরার জন্য অন্যদিকে ঘুরতেই সামিরা তার পিঠে কিছু দাগ দেখতে পেল। মনে হলো পুরনো আঘাতের চিহ্ন। মাফিয়া জীবন কতটা কঠিন তা সামিরা উপলব্ধি করল। তাহমিদ জামা পরতেই তার মধ্যে আবার সেই অপ্রতিরোধ্য মাফিয়া ডনের ভাব ফিরে এলো। সে সামিরার দিকে ঘুরে একটা কঠিন দৃষ্টিতে তাকালো। মনে রেখো, আমার জীবন তোমার কৌতূহলের বিষয় নয়। এটা তোমার জন্য নিষিদ্ধ, আর তুমি আমার। সামিরা মাথা নিচু করে সম্মতি জানালো। তার মনে হলো তার জীবন এখন এক মাফিয়া ডনের কঠিন অধিকারের কাছে বন্দী। ভালোবাসার নামে এক নিঃশর্ত দখলদারিত্ব। তাহমিদ বেরিয়ে যাওয়ার পর সামিরা যেন ঘুম ছুটে গেল। তার মনে হচ্ছিল সারা ঘর তাকে গিলতে আসছে। রফিকের সতর্ক দৃষ্টি তার পিছু লেগে আছে। সে জানে এই বিশাল প্রাসাদে সে একা নয়, কিন্তু তবুও তার নিঃসঙ্গতা তাকে গ্রাস করছিল। সামিরা স্থির করল অন্তত একবার তার বাবা মায়ের সঙ্গে দেখা করবে। তাহমিদের কাছে অনুমতি চাওয়ার সাহস তার হলো না, তাই সে রফিকের সাহায্য নিতে চাইল। রফিক ভাই, আমি একবার আমার বাবা মার সঙ্গে দেখা করতে চাই। ম্যাডাম, আপনার বাইরে যাওয়া স্যারের অনুমতি ছাড়া সম্ভব নয়। শুধু কিছুক্ষণের জন্য। আমার মা বাবা কেমন আছে জানতে চাই। আপনি তো জানেন তারা আমার জন্যই। সামিরার গলার স্বর কেঁপে উঠল। রফিকের মুখটা নরম হলো সামান্য। দেখুন ম্যাডাম, স্যার আপনাকে কোনো কষ্ট দিতে চান না। আমি বরং স্যারকে ফোন দিয়ে জিজ্ঞাসা করি। কিন্তু আপনাকে একটা কথা বলি, আপনার মা বাবা ভালো আছেন। আসলাম সাহেব এখনও ভালো চিকিৎসা পাচ্ছেন। তাদের কোনো কিছুর অভাব নেই। সব ব্যবস্থা স্যার নিজে করেছেন। রফিকের কথায় সামিরা আরও বেশি অপরাধবোধে ফুঁকল। সে শুধু তার পরিবারের জন্য এই বন্ধন মেনে নিয়েছে। রফিক ফোন করলো তাহমিদকে। কিছুক্ষণ পর সে ফিরে এসে বলল, স্যার অনুমতি দিয়েছেন, তবে আমরা দুজন লোক আপনার সঙ্গে যাবে, আর খুব বেশি দেরি করা চলবে না। সামিরা মাথা নেড়ে রাজি হলো। সে জানে এটাই তার স্বাধীনতা। দুজন সশস্ত্র লোকের করা পাহারায় সে তার পুরনো ছোট বাড়ির পথে রওনা হলো। সামিরার মা সাবিহা বেগম মেয়েকে দেখে কেঁদে উঠলেন। মেয়ে এখন সোনার গয়নায় মোড়া, পরনে দামি শাড়ি, কিন্তু তার চোখের কোণে এক চাপা ভয়। সামিরা, তুই কেমন আছিস রে মা? তোর কি কোনো কষ্ট হচ্ছে? না মা, আমি ভালো আছি। তোমার শরীর কেমন? বাবা কোথায়?
তোর বাবা তো এখন অনেক সুস্থ। তাহমিদ বাবা যা ব্যবস্থা করেছে, সে ঘরে আছে, একবার দেখা করে আয়। সামিরা উপরে গেল। আসলাম সাহেব বিছানায় শুয়ে আছেন। তার চোখে অপার কৃতজ্ঞতা। তাহমিদের দেওয়া চিকিৎসায় তিনি অনেকটাই সুস্থ। মা, তুই এলি? তোর জন্য খুব চিন্তা হয়। সেই লোকটা তাহমিদ, সে কি তোকে কোনো কষ্ট দেয়? না বাবা, তিনি আমাকে ভালো রেখেছেন, তুমি চিন্তা করো না। আসলাম সাহেব মেয়ের হাতে হাত রাখলেন। জানি না কিসের বিনিময়ে সে আমাদের এত সাহায্য করলো, তবে তুই সুখী থাকিস মা, এটুকুই চাই। সামিরা কিছু বলতে পারল না। সে জানে বিনিময়ে সে নিজেই বন্দী হয়েছে। বাবার কাছে মিথ্যা বলে সে ফিরে এলো। রাতে তাহমিদ যখন ফিরল তখন অনেক দেরি। ঘরে ঢুকেই সে সামিরাকে বিছানায় দেখতে পেল। তার চোখ সামান্য লাল, ক্লান্তির ছাপ স্পষ্ট। আজ তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করে এলে? কেমন আছেন তারা? ভালো, ধন্যবাদ। তোমার ধন্যবাদ আমার প্রয়োজন নেই। তুমি শান্তিতে থাকলে আমি খুশি। তাহমিদ পোশাক পরিবর্তন করতে গেল। সামিরা তার সুযোগ বুঝে জিজ্ঞেস করল, আপনার বাবা মা কোথায়? তাহমিদ থেমে গেল। এই প্রশ্নটা সে আশা করেনি। তার মুখটা কঠিন হয়ে গেল। আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করবে না বলেছিলাম। সরি। আমার বাবা তানজিদ খান মাফিয়া জগতের সম্রাট ছিলেন। তিনি মারা গেছেন। আর মা অনেক আগেই। তাই ওসব কথা জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আমার পরিবার বলতে এখন শুধু তুমি। সামিরা চুপ করে গেল। তাহমিদের এই কঠোরতা যেন একটা দেওয়াল তুলে দিল। সে জানল তাহমিদের এই জগৎটা উত্তরাধিকার সূত্রে পাওয়া। পরের দিন সকালে তাহমিদ তৈরি হয়ে বেরোচ্ছিল। এমন সময় তার সহকারী আসিফ ফিরে এলো। আসিফ লম্বা, বুদ্ধিমান চেহারার একজন যুবক। তাহমিদের ছায়া যেন সে। স্যার, সব রেডি, মিটিংয়ে যেতে হবে। বাইরে সিকিউরিটি বাড়ানো হয়েছে। গুড। আসিফ সামিরাকে দেখে মাথা নিচু করে সম্মান জানালো। ম্যাডাম, ভালো আছেন? হ্যাঁ ভালো। স্যার, আজকের মিটিংটা খুব ভাইটাল। অপোজিশন গ্রুপ। চুপ করো আসিফ। তুমি ভুলে যাচ্ছ তুমি কোথায় কথা বলছো। আসিফ তৎক্ষণাৎ চুপ হয়ে গেল। তাহমিদ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তারপর সামিরার দিকে তাকিয়ে বলল, তুমি আমার কথা শোনো। আসিফ আমার বিশ্বস্ত লোক। বাইরে যাই ঘটুক তুমি শান্ত থাকবে। কোনোভাবেই ঘর থেকে বেরোবে না। আসিফ তোমার সব প্রয়োজন দেখবে। মনে রেখো তোমার নিরাপত্তার দায়িত্ব আমার। ম্যাডাম, আপনি নিশ্চিন্তে থাকুন। স্যার যতক্ষণ বাইরে, আমি আপনার সুরক্ষার দায়িত্বে। তাহমিদ বেরিয়ে গেল। সামিরা বুঝলো তার স্বামীর জীবন কতটা ঝুঁকির। বাইরের এই অপোজিশন গ্রুপ কি, তার স্বামী কি করে, এইসব প্রশ্ন তার মনকে অস্থির করে তুলল। সে এই মাফিয়ার জীবন, তার অন্ধকার জগৎ আর তার অধিকারবোধের জালে পুরোপুরি জড়িয়ে গেছে। তাহমিদ বেরিয়ে যাওয়ার পর বাড়িটা যেন আরও বেশি নিস্তব্ধ হয়ে গেল। বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সামিরা সেটা অনুভব করতে পারছিল। আসিফ তাহমিদের সহকারী নিচতলায় এক জায়গায় বসে ল্যাপটপে কাজ করছে। তার চোখে মুখে এক ধরনের কঠোর সতর্কতা। সামিরা ড্রয়িং রুমের বিশাল জানালা দিয়ে বাইরের সবুজ বাগান দেখছিল। এত সুন্দর সিমসাম একটা বাড়ি, তবুও এর ভেতরে এক অচেনা আতঙ্ক যেন শ্বাসরুদ্ধ করে তোলে। তাহমিদ তাকে ভালোবাসে, কিন্তু তার জগৎটা যে কতটা বিপজ্জনক সেটা সে এখন বুঝতে পারছে। সে দেখল আসিফ ফোন ধরে নিচু স্বরে কথা বলছে। তার গলার স্বর শুনে মনে হচ্ছে কোথাও কোনো সমস্যা হয়েছে। সামিরা কান পাতল। খবর ভালো নয়। ওরা বসের রাস্তা ব্লক করার চেষ্টা করছে। হ্যাঁ, অস্ত্র সঙ্গে আছে। যা করার দ্রুত করতে হবে। সামিরার বুকটা ধরফর করে উঠল। অপোজিশন গ্রুপ, রাস্তা ব্লক, অস্ত্র। তাহমিদ কি বিপদে আছে? তার নিরাপত্তা নিয়ে সামিরার মনে তীব্র ভয় জাগল। তার মনে হলো এই মানুষটা তাকে জোর করে বিয়ে করলেও তার জীবনের অংশ হয়ে গেছে। সেই মাফিয়াকে নিয়ে চিন্তিত। আসিফ কথা শেষ করে ফোনটা রাখতেই সামিরা দ্রুত তার কাছে গেল। আসিফ, কি হয়েছে? তাহমিদ কি বিপদে? সামিরার আকস্মিক উপস্থিতি দেখে আসিফ সামান্য চমকে গেল।
তার চোখে মুখে পেশাদার সতর্কতা। ম্যাডাম, আপনি এখানে? স্যার বলেছেন আপনি যেন বিশ্রাম নেন। তাহমিদের কথা বলো, তুমি কার সঙ্গে কথা বলছিলে? কেন অস্ত্র? কেন রাস্তার ব্লক? সামিরার উদ্বেগ স্পষ্ট। আসিফ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো। ম্যাডাম, আপনার এসব নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, সব ঠিক আছে। বসের সামান্য কাজের চাপ বেড়েছে, এই আর কি। আপনি চিন্তা করবেন না। তুমি মিথ্যা বলছো, আমি সব শুনেছি। তাহমিদ তাহমিদ কি করতে গেছে? প্লিজ ম্যাডাম, আপনি এখন উপরে যান। এসব আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, আর স্যারের ক্ষতি করার ক্ষমতা কারো নেই। আসিফের কথায় এক ধরনের অহংকার ছিল। সে যেন বোঝাতে চাইল তার বস অপরাজেয়, কিন্তু সামিরার ভয় তাতে কমল না। তাহমিদ, তার থেকে 5 বছরের ছোট এই মানুষটা হয়তো এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি তোমার ফোনটা চাই, আমি তার সঙ্গে কথা বলবো। সরি ম্যাডাম, স্যারের এই সময়ও কেউ ফোন করে না, এটা নিয়ম বিরুদ্ধ। সামিরা বুঝতে পারল এই কঠিন দেওয়াল সে ভাঙতে পারবে না। সে হতাশ হয়ে ফিরে গেল। নিজের ঘরে এসে জানালার কাছে দাঁড়ালো। তার চোখে তখন জল। আপনি আমাকে কেন এই অনিশ্চয়তার মাঝে টেনে আনলেন? কেন? সে মনে মনে তাহমিদকে বলল। তার মনে পড়ল তাহমিদের কঠিন অথচ ভালোবাসার সিক্ত কণ্ঠস্বর। কখনো পালাতে চাইবে না মেয়ে, নয় মরে যাবে, নতুবা মেরে ফেলব। এই অধিকার বোধ এখন যেন তার কাছে এক অসহায় কান্না। হঠাৎ করে বাইরে গাড়ির তীব্র ব্রেক কষার শব্দ হলো। সামিরা দ্রুত জানালার কাছে গেল। দেখল কালো একটা এসইউভি দ্রুত গেট দিয়ে ভেতরে ঢুকলো। গাড়ি থেকে নামলো তাহমিদ। তার পোশাকে সামান্য ধুলো, ডান হাতের বাহুতে হালকা রক্তের দাগ। তার চোখ দুটো কঠিন, কিন্তু সে অক্ষত। তাকে দেখেই সামিরার মনে এক তীব্র স্বস্তি এলো। সে দ্রুত নিচে নেমে গেল। তাহমিদ তখন দ্রুত পায়ে ভেতরের দিকে আসছিল। আসিফ ছুটে তার কাছে গেল। স্যার, আপনি ঠিক আছেন? হ্যাঁ, ওরা সাহস দেখাচ্ছিল, আর দেখাবে না। তাহমিদ যখন ভেতরে ঢুকছিল ঠিক তখনই সামিরা তার সামনে এসে দাঁড়ালো। তাহমিদ তাকে দেখে মুহূর্তের জন্য থমকে গেল। সামিরার চোখে জল, মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। আপনি আহত হয়েছেন? তাহমিদ তার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিটা ছিল শীতল এবং বিজয়ের। সামান্য আঁচড়ে আমার কিচ্ছু হয় না। সামিরা তার হাতের দিকে এগিয়ে গেল। তাহমিদ তাকে থামালো না। সামিরা যখন তার ক্ষতস্থান দেখছিল, তখন তাহমিদ তার নরম হাতটা শক্ত করে ধরল। তুমি কেন এত চিন্তা করছো? আমি ভয় পেয়েছিলাম। আসিফ বলছিল। আসিফ যা বলেছে ভুলে যাও। তোমার কাজ চিন্তা করা নয়, আমার পাশে থাকা। তাহমিদ এবার সামিরার হাত ধরে উপরে নিজের ঘরে নিয়ে গেল। দরজার কাছে আসিফ অপেক্ষা করছিল। তাহমিদ তাকে নির্দেশ দিল। রফিককে বলো ফার্স্ট এইড বক্স আনতে। আর আসিফ, রাতের জন্য সব ব্যবস্থা যেন ঠিক থাকে, কোনো ভুল যেন না হয়। জি স্যার। তাহমিদ সামিরাকে নিয়ে ঘরে ঢুকলো। ঘরের ভেতরে এসে সে সামিরার চোখের জল মুছে দিল। তার চোখে এবার কর্তৃত্বের সঙ্গে এক ধরনের অধিকার মেশানো স্নেহ। তুমি আমার জন্য চিন্তা করেছো, এটা আমার ভালো লেগেছে। কিন্তু মনে রাখবে, এই চিন্তাটা যেন তোমাকে দুর্বল না করে। তুমি আমার শক্তি। তাহমিদ সামিরাকে কাছে টেনে কপালে একটা দীর্ঘ চুমু খেলো। তার ঠোঁটের নিচে সামান্য রক্তের দাগ। সেই দাগ দেখে সামিরার শরীর শিউরে উঠল। সে যেন এই প্রথম অনুভব করলো এই মাফিয়ার কঠিন জীবনের অংশ হয়ে সে গেছে। ভালোবাসার চেয়েও বেশি কিছু এই অধিকারবোধে জড়িয়ে আছে। তার মুক্তি নেই, আর হয়তো সে মুক্তি চায়ও না। সে শুধু বলল, আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। কোথাও না, তুমি শুধু আমার। তাহমিদ তখন ফার্স্ট এড বক্স থেকে তুলো আর অ্যান্টিসেপটিক নিয়ে নিজের হাতের ক্ষতস্থানে পরিষ্কার করছিল। সামিরা তখন তার পাশে চুপ করে বসেছিল। সে দেখল তাহমিদের মুখটা যন্ত্রণায় সামান্য কুঁচকে গেল। এত শক্তিশালী একজন মানুষ, তারও ব্যথা লাগে। এই ভাবনাতেই সামিরার ভেতরে এক অন্যরকম অনুভূতি হলো। ভয় আর চিন্তার সাথে মেশানো এক ধরনের কোমলতা। আমাকে দিন, আমি করে দিচ্ছি। সামিরার কথায় তাহমিদ তার দিকে তাকালো। তার চোখে সামান্য অবাক দৃষ্টি।
সে চুপচাপ ফার্স্ট এড বক্সটা সামিরার দিকে এগিয়ে দিল। সামিরা খুব আলতো হাতে ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। এই প্রথম সে তাহমিদের প্রতি কোনো যত্ন দেখালো, যা কেবল অধিকার বোধের চাপ নয়, বরং মন থেকে আসা। তুমি আমার জন্য চিন্তা করো, তাই না? আমি জানি না, তবে আপনি যখন এভাবে আহত হন তখন খুব ভয় পেলাম। ভয় পাওয়ার কিছু নেই। আমি বারবার বলেছি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আর আমার জীবনে ঝুঁকি থাকবেই, এটাই আমার জগৎ। তুমি এটাকে মানিয়ে নাও। আমি মানিয়ে নিতে চাইছি, কিন্তু আপনার জগৎটা বড্ড বেশি অন্ধকার। তাহমিদ এবার সামিরার হাতটা ধরে নিজের ঠোঁটের কাছে নিয়ে গেল। এই অন্ধকারেই তুমি আমার আলো, সামু। আপনার বাবা তানজিদ খান, তিনি মারা গেলেন কিভাবে? সামিরা এবার সাহস করে তাহমিদের বাবার মৃত্যুর কথা জিজ্ঞেস করলো। তাহমিদের চোখে মুহূর্তের জন্য এক তীব্র যন্ত্রণা ঝলসে উঠল, যা সামিরার চোখ এড়ালো না। এক লড়াইয়ে, যখন আমি সবে এই সাম্রাজ্যের দায়িত্ব নিচ্ছি, যারা আমার বাবাকে মেরেছিল তাদের আমি শেষ করে দিয়েছি। এই নামটা তুমি মনে রেখো, তানজিদ খান, মাফিয়া জগতের সম্রাট। আর আপনার মা? মা সাধারণ ছিলেন, তিনি এই জগৎ পছন্দ করতেন না। বাবা মারা যাওয়ার কিছুদিন পরেই তিনি ভেঙে পড়েছিলেন, আর হয়তো সেই শোক সহ্য করতে পারেননি। তোমাকে এর বেশি কিছু জানতে হবে না। আমার অতীত আমাকে তাড়া করে, আর সেই অতীতকে আমি তোমার উপর ফেলতে চাই না। তার কথাগুলো যেন একটা গোপন বেদনার ছাপ রেখে গেল। সামিরা বুঝল, তাহমিদের এই কঠোরতার পেছনে হয়তো একাকিত্ব আর হারানোর ভয় কাজ করে। সে আলতো করে তাহমিদের হাতটা ধরল। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, এটা সত্যি, কিন্তু আমি আপনার পাশে থাকতে চাই। তবে আপনি যদি আমাকে একটু বিশ্বাস করেন, আমাকে যদি এই বাড়ির ভেতরে আটকে না রেখে আপনার জীবনের অংশ মনে করেন। তোমাকে আমি বিশ্বাস করি, আমার চেয়েও বেশি বিশ্বাস করি, কিন্তু তোমাকে আমি আমার কাজের সঙ্গে জড়াতে চাই না। তুমি যে গরিব ঘরের মেয়ে, তাতে আমার কিছু যায় আসে না। তুমি আমার কাছে সবচেয়ে মূল্যবান। তোমাকে হারাতে চাই না বলেই এই সতর্কতা। তুমি হয়তো জানো না, তুমি এখন অনেকের নজরবন্দি। তোমাকে দিয়ে আমাকে দুর্বল করার চেষ্টা করবে অনেকে। আমি দুর্বলতা নই। তুমি আমার দুর্বলতা, সামু, আমার ভালোবাসা। তাহমিদ এবার তাকে কাছে টেনে নিল। তার আলিঙ্গনে সেই আগের মতোই প্রবল অধিকার বোধ, কিন্তু আজকের ছোঁয়ায় এক নতুন আশ্বাস ছিল। তাহমিদ তার কপালে, নাকে, ঠোঁটে আলতো করে চুমু খেল। তার ঠোঁটের নোনতা স্বাদ সামিরার মনে এক মিশ্র অনুভূতি জাগালো। আজকের রাতটা আমার। আমাকে তুমি শুধু আমাকে তুমি শুধু শান্তি দাও। আজকের দিনটা খুব কঠিন গেছে। সামিরা তার বুকে মাথা রাখল। সে বুঝতে পারল, এই মাফিয়া ডনের ভালোবাসার মধ্যে এক শিশুসুলভ আকাঙ্ক্ষা লুকিয়ে আছে, শান্তি আর নিরাপত্তার আকাঙ্ক্ষা। বাইরে সে যতটা কঠিন, ভেতরে হয়তো ততটাই একা। আর এই একাকিত্ব ঘোচানোর দায়িত্ব যেন এখন তারই। সকাল হতেই একটা চাপা উত্তেজনা বিরাজ করছিল বাড়িতে। তাহমিদ তার গোপন মিশনে যাবে। আসিফ গভীর মনোযোগে সব কিছুই তদারকি করছিল। তাহমিদ সামিরার পাশে বসেছিল, তার হাতে আলতো করে চুমু খাচ্ছিল। আমি একটা জরুরি কাজে আজ রাতে বাইরে যাব। কয়েকটা দিন লাগবে ফিরতে। তুমি চিন্তা করবে না। কোথায় যাচ্ছেন? সামিরার কণ্ঠে উদ্বেগ। তাহমিদ তার দিকে শান্ত চোখে তাকাইল। জিজ্ঞেস করবে না, শুধু মনে রাখবে তুমি আমার কাছে নিরাপদ। আমি তোমার সুরক্ষার জন্য সব ব্যবস্থা করে যাব। এই বাড়িতে আমার লোকের অভাব নেই। তবু আপনার কোনো বিপদ হলে? আমার কিছু হবে না, আমি ফিরবই। সে উঠে দাঁড়ালো, তার চোখে তখন ইস্পাতের মতো দৃঢ়তা। মাফিয়া ডনের সেই কঠিন রূপটা আবার ফিরে এসেছে। তাহমিদ চলে যাওয়ার পর সামিরার মনটা অস্থির হয়ে উঠল। তার মনে হলো, এক সপ্তাহ আগে জোর করে বিয়ে করা এই মানুষটা এখন তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। রাতের আধার ঘনিয়ে এলো। সামিরা একা বসেছিল। হঠাৎ দরজা খুলে গেল।
আর ভেতরে ঢুকলো তাহমিদ। সামিরা অবাক হলো। আপনি আপনি তো গেলেন। তাহমিদ সামান্য হেসে দরজাটা বন্ধ করলো, কিন্তু তার চোখে সেই স্বাভাবিক কর্তৃত্ব বা উষ্ণতা ছিল না যা আগে দেখতো। তার হাসিটা যেন একটু বেশি হালকা। একটা সমস্যা হয়েছিল, প্ল্যান চেঞ্জ, তাই ফিরতে হলো। তোমাকে একা রেখে যেতে মন সায় দিচ্ছিল না। তাহমিদ দ্রুত তার কাছে এসে বসলো। সামিরা লক্ষ্য করলো সে যেন একটু বেশি নরম ব্যবহার করছে। তার গলার স্বরও যেন সামান্য ভিন্ন, কিছুটা মায়াবী। আপনার বাহুর আঘাতটা কি? সামিরার কথা শেষ হওয়ার আগেই তাহমিদ তার হাত ধরে চুমু খেলো। আমার সামান্য আঘাত নিয়ে তোমার এত চিন্তা কেন সামু? তুমি ভালো আছো তো? সামিরা একটু অবাক হলো। তাহমিদ সাধারণত এত কথা বলে না। সে সবসময় কেবল অধিকার আর কর্তৃত্ব প্রকাশ করে, কিন্তু এই মানুষটার চোখের চাহনিটা কেন যেন একটু অপরিচিতই লাগছে। তবুও ভালোবাসার মানুষটাকে কাছে পেয়ে সামিরা আর কিছুই ভাবল না। আমি ভালো আছি, কিন্তু আপনি হঠাৎ প্ল্যান কেন করলেন? আসিফ বলছিল আপনার কাজটা নাকি খুব জরুরি। তাহমিদ মৃদু হাসল। জরুরি ছিল, কিন্তু এখন তার চেয়ে জরুরি হলো তোমার কাছে থাকা। আমি বাইরে গেলেই তোমাকে নিয়ে চিন্তা হয়। তাহমিদ সেজে আসা এই মানুষটা আসলে তাহমিদের যমজ ভাই তামিম। সে দেখতে হুবহু তাহমিদের মতোই। তাহমিদ যখন আসল মিশনে গেছে তখন তার ওপর হামলা হবে, সেই খবর তাহমিদ জানতে পেরেছিল। তাই সামিরাকে সুরক্ষিত রাখতে এবং শত্রুদের চোখ ফাঁকি দিতে সে তার ভাইকে পাঠিয়েছে তার জায়গায়। তামিম তাহমিদের চেয়ে কিছুটা কম কঠোর, স্বভাবের দিক দিয়ে একটু বেশি নরম এবং আবেগী। কিন্তু সামিরা তা বুঝতে পারেনি। চলো, আজ আর কোনো কাজ নয়, আজ শুধু তুমি আর আমি। তামিম সামিরাকে নিয়ে বিছানায় গেল। সামিরা তার এই হঠাৎ পরিবর্তন দেখে দ্বিধায় ছিল, কিন্তু তার সান্নিধ্যও তাকে স্বস্তি দিচ্ছিল। তবে একটা সূক্ষ্ম পার্থক্য সে অনুভব করছে। এর আলিঙ্গনে সে প্রবল অধিকার আর চাপ থাকে, এই মানুষের আলিঙ্গনে সেটা অনুপস্থিত। গভীর রাত, বাইরে হঠাৎ গুলির শব্দ, একটার পর একটা। সামিরা আঁতকে উঠে দাঁড়ালো। এ কিসের শব্দ? তামিম কিন্তু খুব একটা বিচলিত হলো না। সে শান্তভাবে উঠে দাঁড়ালো, তার চোখে সামান্য উদ্বেগ। ভয় পেও না, মনে হচ্ছে কোনো ছোটোখাটো সমস্যা হয়েছে, আসিফ সব সামলে নিবে। কিন্তু গুলির শব্দ, আপনি বাইরে যাবেন না? না, আমি এখানে তোমার সঙ্গে থাকবো, তুমি শান্ত থাকো। তামিমের এই আচরণ সামিরার কাছে খুব অস্বাভাবিক লাগলো। তাহমিদ হলে এতক্ষণে সে ঘর থেকে বেরিয়ে যেত। তার চোখে ফুটে উঠত মাফিয়া ডনের ক্রোধ। সামিরা ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। আপনি আপনি কি তাহমিদ? এই প্রশ্নে তামিম সামান্য চমকে গেল। তার মুখের হাসিটা মিলিয়ে গেল। সে মুহূর্তের জন্য বুঝতে পারল না কি উত্তর দেবে। কি বলছো সামু? আমি তো তাহমিদ। না, আপনার গলার স্বর, আপনার ছোঁয়া সব যেন ভিন্ন। তাহমিদ হলে এতক্ষণে আপনি বাইরে যেতেন। তাহমিদ কখনো ভয় পায় না। আপনি কে? বাইরে গুলির শব্দ আরো তীব্র হলো। রফিক আর আসিফের গলার শব্দ শোনা গেল। স্যার, ভেতরে কেন? বাইরে বিপদ। সামিরা এবার ভয় মেশানো বিস্ময়ে তামিমের দিকে তাকালো। তার যমজ ভাই। আমি তামিম, তাহমিদের যমজ ভাই। কথা শেষ হতেই দরজায় তীব্র আঘাত পড়ল। তামিম স্যার, আপনি সরে যান, ওরা ভিতরে ঢুকতে চাইছে। সামিরা এবার পুরো ব্যাপারটা বুঝতে পারল। তাহমিদকে লক্ষ্য করেই এই হামলা, আর তার সুরক্ষার জন্য তার যমজ ভাইকে এখানে পাঠানো হয়েছে। সামিরা ভয়ে কেঁপে উঠল, কিন্তু সে তামিমের হাত ধরল। আপনি পালাবেন নাকি লড়বেন? তাহমিদ হলে কি করতো? তাহমিদ হলো লড়তো, কিন্তু আমি তো তার মতো কঠিন না। বাইরে থেকে দরজা ভেঙে ফেলার শব্দ এলো। তামিমের চোখে তখন এক নতুন দৃঢ়তা। সে সামিরার চোখের দিকে তাকালো। তোমাকে তাহমিদ আমার কাছে সুরক্ষিত রাখতে চেয়েছে, আমি তাই করব। তামিম মুহূর্তের মধ্যেই একটা অস্ত্র বের করে সামিরার দিকে তাকালো। আমি বাইরে যাচ্ছি, তুমি এখানে লুকিয়ে থাকো। একটা কাজ করবে, তাহমিদ এলে। কিন্তু তামিম কথা শেষ করার আগেই দরজা ভেঙে ভেতরে ঢুকলো সশস্ত্র কয়েকজন লোক। তাদের চোখে ক্রোধ। কোথায় তাহমিদ? সামিরা ভয়ে চোখ বন্ধ করলো।
তামিম তাদের দিকে অস্ত্র তাক করলো। তাহমিদ এখানেই নেই, আমি তার ভাই। তাহমিদে আমাদের টার্গেট, কিন্তু ভাইকেও ছাড়বো না। শুরু হলো তুমুল লড়াই। তামিম অত্যন্ত ক্ষিপ্রতার সাথে আক্রমণকারীদের মোকাবিলা করছিল। সে তাহমিদের মতোই অস্ত্রচালনায় পারদর্শী, যদিও তার মন মানসিকতা তাহমিদের মতো শীতল নয়। ঘরের কোণে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল সামিরা। গুলির শব্দে তার কান ফেটে যাওয়ার উপক্রম। মেঝেতে কাচের টুকরো আর রক্তের ছোপ। আক্রমণকারীরা সংখ্যায় বেশি ছিল, তাদের চোখ মুখ হিংস্র। আসিফ আর রফিক বাইরে থেকে সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু আক্রমণকারীরা কৌশলে ঘরের ভেতরে ঢুকে পড়েছে। তাহমিদ কোথায় বল। লোকটার প্রশ্নে তামিম গুলি চালালো। লোকটা কাত হয়ে গেল, কিন্তু তখনই অন্য দিক থেকে আরেকজন এসে তামিমের বাহুতে আঘাত করল। তামিমের হাত থেকে অস্ত্র পড়ে গেল। সে আঘাত সামলে নিয়ে খালি হাতে লড়তে শুরু করলো। সামিরার দিকে তাকিয়ে তার চোখে এক কঠিন সংকল্প। সামিরা, পালাও। কিন্তু সামিরা পালাতে পারল না। ভয়ে তার পা যেন মাটির সঙ্গে সেঁথে গেছে। সে শুধু দেখছিল তার স্বামীর যমজ ভাই, যাকে সে কিছুক্ষণ আগেও তাহমিদ বলে ভুল করেছিল, জীবন বাজি রেখে লড়ছে। তামিমকে চেপে ধরল একজন। কঠিন সেই মুহূর্তে বাইরে থেকে আরও গুলির শব্দ এলো, তবে এবার গুলির ধরন ভিন্ন। আক্রমণকারীদের মধ্যে চিৎকার শোনা গেল। এটা কি হচ্ছে? কোত্থেকে এলো? দরজার কাছে দাঁড়ানো লোকগুলো যেন আতঙ্কিত হয়ে গেল। মুহূর্তের মধ্যে সে চিৎকার মিলিয়ে গেল। এবার দরজার সামনে দিয়ে ভেতরে ঢুকলো এক কঠিন অচেনা ব্যক্তিত্ব। সেই লোকটার চোখে আগুন, পরনে কালো পোশাক, তার হাতে তখনও ধোয়া ওঠা অস্ত্র। সেই লোকটা আর কেউ না, তাহমিদ। তোমরা আমার ঘরে এসেছো? তাহমিদের গলার স্বরে এক হিম শীতল ক্রোধ। তার উপস্থিতিতে ঘরের ভেতরের পরিবেশ মুহূর্তেই পাল্টে গেল। যে লোকগুলো এতক্ষণ দাপিয়ে বেড়াচ্ছিল, তারা যেন ভয়ে কুঁকড়ে গেল। তাহমিদ তার ভাইকে দেখল, যে তখনও ধস্তাধস্তি করছে এক লোকের সাথে। তাহমিদের চোখ পড়ল সামিরার দিকে, যে ভয়ে কাঁপছে। তাহমিদ যেন বিদ্যুৎ গতিতে এগিয়ে গেল। যে লোকটা তাহমিদকে ধরেছিল তাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে তাহমিদ তার পকেটে থাকা একটি ছুরি নিয়ে লোকটার উপর ঝাঁপিয়ে পড়ল। দৃশ্যটা এত দ্রুত ঘটল যে সামিরা চিৎকার করারও সুযোগ পেল না। স্যার, আমি তো। তাহমিদ কোনো কথা শুনল না। মাফিয়া ডনে সেই নির্মমতা আর ক্রোধে তার মুখটা ছিল পাথরের মতো কঠিন। যখন সে লোকটাকে কাবু করে দাঁড়ালো, তখন তার পোশাকে রক্তের ছাপ। সেবার তাহমিদের দিকে তাকালো। তামিম তখন নিজের বাহুর আঘাত দেখছিল। তুই এসে গেছিস। আমি চুপ করো। তাহমিদের কণ্ঠস্বরে সামান্য উষ্ণতা ছিল না। সে দ্রুত আসিফকে ডাকল, যে তখন রফিককে নিয়ে ঘরের ভিতরে ঢুকছিল। আসিফ, রফিক, এদের সরানোর ব্যবস্থা করো, আর ডাক্তারকে ফোন করো। তামিমকে বাইরে নিয়ে যাও। জি স্যার। আপনি ঠিক আছেন? আমি সব সময় ঠিক থাকি। তাহমিদ এবার ঘরের কোণে দাঁড়িয়ে থাকা সামিরার দিকে এগিয়ে গেল। সামিরা তখনও ভয়ে কাঁপছিল, তার চোখে জল। সে এইমাত্র এক ভয়ঙ্কর দৃশ্য দেখে এসেছে। তাহমিদ, তার স্বামী, মুহূর্তের মধ্যে কিভাবে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা সে প্রথমবার দেখল। তাহমিদ তার কাছে এসে দু হাতে তার মুখটা তুলে ধরল, তার স্পর্শে রক্তের উষ্ণতা। তুমি ঠিক আছো? কেউ তোমাকে ছুঁয়েছে? আপনি। উত্তর দাও। তাহমিদের প্রশ্ন ছিল কঠিন, কিন্তু তার চোখে এক গভীর উদ্বেগ। সামিরা মাথা নেড়ে বলল, না, কিন্তু তামিম। তাকে নিয়ে চিন্তা করতে হবে না, সে ঠিক আছে। কিন্তু তুমি তুমি কেন বেরিয়ে এলে? আমি তোমাকে বলেছিলাম ঘরে থাকবে। আমি ভেবেছিলাম আপনি ফিরে এসেছেন, কিন্তু আসলে। সামিরার কথা শেষ হওয়ার আগে তাহমিদ বুঝল সে কেন বেরিয়ে এসেছিল। সে তামিমকে তাহমিদ বলে ভুল করেছিল। সে আমার ভাই, তোমার সুরক্ষার জন্য সে এখানে ছিল। আমি এই আক্রমণের খবর জানতাম। তাহমিদ এবার সামিরাকে শক্ত করে জড়িয়ে ধরল। এইবার তার আলিঙ্গনে সেই তীব্র অধিকার বোধের সঙ্গে মিশেছিল এক গভীর স্বস্তি। সে ফিরে এসেছে। তুমি ভয় পেও না, এখন সব ঠিক আছে।
আমার দিকে দেখো, আমি ফিরে এসেছি। সামিরার মাথায় তার মসৃণ চুলগুলো এলিয়ে দিল তাহমিদ। তার বুকে মাথা রেখে সামিরা যেন শান্তি ফিরে পেল। তার ভেতরের সব ভয় তাহমিদের কঠিন আলিঙ্গনে চাপা পড়ে গেল। সে জানে এই মানুষটা ভয়ঙ্কর, কিন্তু তার অধিকার বোধই আজ তাকে বাঁচিয়েছে। তাহমিদ সামিরাকে ধরে খাটে বসালো। সে চারিদিকে একবার তাকালো। তার চোখে তখনও ক্রোধের আগুন জ্বলছে। কেউ যেন আর এই সাহস না করে। এই বাড়ির ভেতরে যারা ঢুকেছে তাদের কাউকে যেন জীবিত না দেখি। তাহমিদের নির্দেশ শুনে আসিফ মাথা নিচু করল। সামিরা বুঝলো তাহমিদের জগতে কোনো ক্ষমা নেই। এখানে হয় বেঁচে থাকতে হয়, নয়তো মরতে হয়। তাহমিদ এবার শান্তভাবে সামিরার দিকে তাকালো। তার হাতে লেগে থাকা রক্ত মুছে দিল। তুমি আমার জীবনের শেষ এবং একমাত্র আশ্রয়। কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। ঘরের ভেতরে তখনও রক্তের গন্ধ, ভাঙা আসবাবপত্র আর ধ্বংসের ছাপ। কিন্তু তাহমিদের কঠিন আলিঙ্গনে সামিরা যেন বাইরের সব কিছু থেকে বিচ্ছিন্ন। সে চোখ বন্ধ করে তার স্বামীর বুকে মাথা রেখেছিল। এই মানুষটা ভয়ঙ্কর, নির্মম, কিন্তু তার প্রতি তাহমিদের অধিকার বোধ আর সুরক্ষা দেওয়ার আকাঙ্ক্ষা সামিরাকে এক অদ্ভুত নিরাপত্তা দিচ্ছিল। তাহমিদ ধীরে ধীরে সামিরাকে বিছানায় বসে নিজে তার পাশে বসলো। তার চোখ তখনও সতর্ক, কিন্তু তার সমস্ত মনোযোগ সামিরার দিকে। তুমি খুব ভয় পেয়েছো, তাই না? হ্যাঁ, যখন গুলির শব্দ হলো আর ওরা ভেতরে এলো আমি ভয় পেয়ে গেলাম। আর যখন দেখলাম তামিম মানে আপনার ভাই, সে আপনার মতো নয়। সামিরা কথা শেষ করতে পারল না। তাহমিদ তার নরম হাত ধরে নিজের কাছে টেনে নিল। সে আমার মতোই, তবে একটু বেশি নরম মনের। যাই হোক, তুমি তাকে নিয়ে ভেবো না, সে আমারই অংশ। সামিরা তাহমিদের হাতের আঘাতটা দেখল। সে নিজেই কিছুক্ষণ আগে ব্যান্ডেজ করে দিয়েছিল, কিন্তু এখন এই মানুষটার সারা শরীরে যেন অসংখ্য লুকানো আঘাতের চিহ্ন। সে আলতো করে তাহমিদের অন্য বাহুটা স্পর্শ করলো। আপনার কোনো ক্ষতি হয়নি তো? আপনার শরীরের এই দাগগুলো? সামিরার কণ্ঠস্বরে কোনো অভিযোগ ছিল না, ছিল কেবল গভীর উদ্বেগ। এই উদ্বেগের মধ্যে তাহমিদ তার প্রতি এক অন্যরকম অনুভূতি খুঁজে পেল। সে সামিরার চোখের দিকে তাকালো। সেই চোখে এখন আর ভয় নেই, আছে কেবল এক অস্থির ভালোবাসা। এসব নিয়ে আমি বেঁচে থাকি সামো, এটাই আমার পরিচয়। তুমি এসব নিয়ে কেন এত চিন্তা করছো? আমি বুঝতে পারিনি কখন আপনি আমার কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, তবুও যখন শুনলাম আপনার উপর হামলা হতে পারে, যখন দেখলাম আপনি আহত হয়েছেন, তখন মনে হলো আপনার কিছু হলে হয়তো আমি বাঁচবো না। সামিরার অকপট স্বীকারোক্তি তাহমিদকে যেন স্তব্ধ করে দিল। তার কঠিন মুখে এক মুহূর্তের জন্য যেন এক অনাবিল শান্তি নেমে এলো। মাফিয়া ডন, যার জীবন কেবল রক্ত আর ক্ষমতার লড়াইয়ে কেটেছে, সে আজ এই গরিব ঘরের মেয়ের ভালোবাসার কাছে যেন আত্মসমর্পণ করলো। তুমি কি সত্যি বলছো সামো? তুমি আমাকে ভালোবাসো? আমি জানি না এটা কেমন ভালোবাসা। এখানে ভয় আছে, প্রশ্ন আছে, তবুও যখন আপনি কাছে থাকেন তখন মনে হয় আমার সব থেকে নিরাপদ জায়গা এই পৃথিবীতে এটাই। আপনি আমাকে এমনভাবে আপনার করে নিয়েছেন যে আপনার থেকে দূরে থাকাটা আমার কাছে মৃত্যুর চেয়েও বেশি কঠিন মনে হয়। তাহমিদ এবার গভীর আবেগে সামিরাকে বুকে টেনে নিল। তার আলিঙ্গন আগের চেয়েও শক্ত, কিন্তু তাতে কোনো কর্তৃত্ব ছিল না, ছিল কেবল গভীর অনুরাগ। আমার জন্য এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না সামো। আমি জানতাম তুমি একদিন আমাকে ভালোবাসবে। আমি সেই দিনের জন্যই অপেক্ষা করছিলাম। সামিরা তাহমিদের বুকে মুখ গুজে ফিসফিস করে বলল, আমি আপনাকে হারাতে চাই না। এই ভয়ানক জগতে আপনাকে একা থাকতে দিতে চাই না। আমার এই জগৎ, এই জীবন সবই এখন তোমার জন্য আমার রানী। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। তোমার চোখের এক ফোঁটা জলও আমার সহ্য হয় না। আজ যারা এই ভুল করেছে তারা তার চরম মূল্য দেবে। তাহমিদের কথায় আবার সেই মাফিয়া ডনের রেশ, কিন্তু সামিরা তাতে ভয় পেল না। সে জানে
এই নিষ্ঠুরতা কেবল তাকে রক্ষা করার জন্য। তার ভালোবাসা এই মানুষটার কঠোরতার গভীরে লুকানো এক কোমলতা খুঁজে পেয়েছে। আপনি আর কখনো আমাকে ছেড়ে যাবেন না। আর না, তবে একটা কথা মনে রেখো, এই ভালোবাসা যেন তোমাকে দুর্বল না করে। আমার স্ত্রী হিসেবে তোমাকে শক্ত হতে হবে, কারণ তুমি এখন আমার শক্তি। বাইরে তখন সবকিছুই শান্ত। আসিফ এবং তার লোকজন তাদের কাজ শেষ করছে, কিন্তু ঘরের ভেতরে তাহমিদ আর সামিরার মধ্যে এক নতুন বন্ধন তৈরি হলো। জোর করে করা বিয়ে, ভয় আর অধিকার বোধ থেকে জন্ম নেওয়া এই সম্পর্ক আজ ভালোবাসার পূর্ণতা পেল। সামিরা জানে তার জীবন এখন এক মাফিয়া ডনের কঠিন ভালোবাসার দখলে। এই অধিকার নিঃস্বার্থ, আর এই ভালোবাসা তার জীবনের একমাত্র সত্য। বাইরের সব কোলাহল কখন থেমে গেছে। আসিফ সব পরিষ্কার করে নিরাপত্তা আরও জোরদার করে গেছে। এখন ঘরে শুধু তাহমিদ আর সামিরা। ঘরের ভেতরের ভাঙা কাজ আর এলোমেলো জিনিসপত্র দ্রুত সরানো হয়েছে, তবে সেই ভয়াবহ রাতের ছাপ যেন এখনও বাতাসে লেগে আছে। কিন্তু তাদের দুজনের মধ্যে এখন এক গভীর নীরবতা, যা ভয় নয়, ভালোবাসার। তাহমিদ সাবধানে নিজের জামাকাপড় পরিবর্তন করলো। তার শরীরে পেশাদারি ক্ষত থাকলেও মনের মধ্যে এখন এক প্রশান্তির ছাপ। সামিরার ভালোবাসা তাকে যেন এক মুহূর্তে পৃথিবীর সব ক্লান্তি ভুলিয়ে দিয়েছে। আমি আপনার পাশে শুয়ে থাকি। সামিরার কণ্ঠে লাজুক মিনতি। তাহমিদ তার দিকে ঘুরে তাকালো। তার চোখে তখন কোনো কাঠিন্য নেই, কেবল গভীর মুগ্ধতা। তুমি আমার পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। সামিরা ধীরে ধীরে বিছানায় গেল। তাহমিদও শুয়ে পড়ল। ঘরের সব আলো নিভিয়ে দিল সামিরা। শুধু জানালার আবছা আলোয় ঘরটা মায়াবী দেখাচ্ছিল। তুমি আমাকে ভালোবাসো, এই কথাটা আমার বিশ্বাস হচ্ছে না। তোমার ভয় ভেঙে গেছে? ভয় এখনো আছে। আপনি যা করেন তা তো ভয় পাওয়ার মতোই, কিন্তু আপনার চোখ যখন আমার দিকে তাকায়, যখন আপনি আমার নিরাপত্তা নিশ্চিত করেন, তখন সেই ভয়টা যেন ভালোবাসায় রূপান্তরিত হয়। আমি আপনার অধিকার মেনে নিয়েছি। তাহমিদ এবার সামিরাকে খুব আলতো করে বুকে টেনে নিল। তার আলিঙ্গনে আজ কেবল অধিকার নয়, ছিল গভীর আবেগ আর সম্মান। এই গভীর রাতে আমার জীবনে তুমি একমাত্র সত্য, সামু। আমার যত অন্ধকার, যত পাপ, সব তোমার এ আলোয় মুছে যাক। আপনার ওপরের কঠিন আবরণটার নিচে একটা মানুষ লুকিয়ে আছে। আমি তাকে দেখতে পাই। সেই মানুষটা একা, আর সে ভালোবাসা চায়। সামিরার কথায় তাহমিদের চোখ ভিজে উঠল। এই প্রথম সে নিজের ভেতরে দুর্বলতা কারোর সামনে প্রকাশ করলো। মাফিয়া ডন কেঁদে ফেলল। সামিরা তার চোখের জল মুছে দিল। কাঁদবেন না, আমি আপনার পাশে আছি। আমাকে কেউ কখনো এভাবে দেখেনি। এই জগতে সবাই শুধু আমার ক্ষমতা দেখে, ভয় পায়। তুমি আমাকে মানুষ হিসেবে দেখলে। তাহমিদ আবেগে সামিরার কপালে গভীর চুমু খেলো। এই চুমু তো ছিল নীরব প্রতিজ্ঞা। এই নারীকে সে সারা জীবন আগলে রাখবে। তার উত্তপ্ত নিঃশ্বাস সামিরার কানে উষ্ণতা দিচ্ছিল। আজ আর কোনো প্রশ্ন নয়, কোনো ভয় নয়, আজ শুধু প্রেম। গভীর রাতে তুমি আমার একান্ত। সামিরা নিজেকে তাহমিদের কাছে সম্পূর্ণভাবে সঁপে দিল। তার মনে কোনো প্রতিরোধ ছিল না। এই মাফিয়া ডনের ভালোবাসায় সে আজ নিজেকে সিক্ত করলো। সে অনুভব করলো তার প্রতি তাহমিদের ভালোবাসা কত গভীর, কত তীব্র। তাহমিদের প্রতিটি স্পর্শে ছিল আগুনের উত্তাপ আর বরফের শীতলতা। তার ভালোবাসা যেন এক ভয়ঙ্কর ঝড়, যা সামিরার জীবনে সব সরলতা ভেঙে গুড়িয়ে দিচ্ছিল। কিন্তু তার বিনিময়ে তাকে এক নতুন জীবনে স্বাগত জানাচ্ছিল। তাহমিদের নিঃশর্ত অধিকারবোধ আর সামিরার গভীর প্রেম সব মিলেমিশে একাকার হলো এই নিশীথ রাতে। তুমি শুধু আমার, সব সময়। সামিরা চোখ বন্ধ করে সেই অধিকার মেনে নিল। এখন সে আর গরিব ঘরের ভীত মেয়ে নয়, সে মাফিয়া ডন তাহমিদের স্ত্রী। তার শক্তি, তার দুর্বলতা, তাদের চারপাশের বিশ্বস্ততা হয়তো রক্ত আর অন্ধকারে ঢাকা, কিন্তু এই বিছানায় তাদের প্রেম ছিল পৃথিবীর সবচেয়ে খাঁটি সত্য। সেই রাতের ভয়ঙ্কর আক্রমণের পর যখন সবকিছু শান্ত হলো, তখন তাহমিদ এবং সামিরার সম্পর্কের মধ্যে এক নতুন অধ্যায় শুরু হলো। রাতের প্রতিটি মুহূর্ত যেন তাদের বন্ধনকে আরও দৃঢ় করছিল। তাদের শারীরিক ও মানসিক নৈকট্য এক গভীর ভালোবাসার জন্ম দিয়েছিল,
যেখানে ভয় আর অধিকার বোধের সঙ্গে মিশেছিল এক প্রবল আকর্ষণ। পরের দিন সকালে ঘুম ভাঙতেই সামিরা দেখল তাহমিদ তার পাশে শান্তিতে ঘুমাচ্ছে। তার কঠিন মুখে এক গভীর প্রশান্তি, যা কেবল গভীর ঘুমের সময়ই দেখা যায়। সামিরা আলতো করে তার এলোমেলো চুলগুলো সরিয়ে দিল। এই মানুষটার জন্য তার মনে এখন শুধুই প্রেম। তাহমিদ জেগে উঠতে সামিরার দিকে গভীর চোখে তাকালো। তার চোখে তখন ভালোবাসার এক অন্যরকম আলো। আজ তুমি আমাকে ভয় পাচ্ছ না? এখন আর ভয় পাই না, আপনাকে ভালোবাসতে শিখেছি। তাহমিদ সামিরার হাত ধরে নিজের কাছে টেনে নিল। আমার জীবনে ভালোবাসা কখনো ছিল না সামু, ছিল শুধু ক্ষমতা আর প্রতিশোধ। তুমি এসে আমার শূন্য ঘর ভরে দিলে। আপনার জীবনটা এত কঠিন কেন? কঠিন বলেই তো তুমি আমার জীবনে এসেছো। তুমি আমার নরম দিকটা, আমার জগৎটা। বাইরের শত্রুদের জন্য কঠিন, কিন্তু তোমার জন্য কেবল শান্তি। তারা দুজনেই কিছুক্ষণ নীরব রইল। এই নীরবতা যেন তাদের মনের কথা বলছিল। বাইরে থেকে আসিফের মৃদু ডাক শোনা গেল। স্যার, সব রেডি। তামিম স্যার বিদায় নিতে চাইছে। তাহমিদ উঠে বসল। এবার আবার সেই মাফিয়া ডনের কঠোরতা তার চোখে মুখে ফিরে এলো। তুমি এখানে থাকো সামু, আমি এক্ষুনি আসছি। তাহমিদ ঘর থেকে বেরিয়ে এলো। সামিরা দ্রুত তৈরি হয়ে বাইরে এলো। সে দেখল তামিম তৈরি হয়ে দাঁড়িয়ে আছে, তার বাহুর আঘাত ব্যান্ডেজে করা। আসিফ পাশে দাঁড়িয়ে আছে। তামিম মানে আপনি? হুবহু একই রকম দেখতে হলেও আমরা কিন্তু দুজন ভিন্ন মানুষ ম্যাডাম। তামিমের চোখে এক সরল হাসি। সে সামিরার দিকে এগিয়ে গেল। আমি আপনাকে একটা কথা বলবো ম্যাডাম। তাহমিদ বাহিরে যতটা কঠিন, ভিতরে তার চেয়েও বেশি দুর্বল। সে আপনাকে সত্যি ভালোবাসে। আর গতকাল রাতে আপনি যখন আমার জন্য চিন্তা করছিলেন, তখন আমি বুঝতে পেরেছিলাম আপনার ভালোবাসার জোরে আমার ভাই এই কঠিন জীবনটা পার করতে পারবে। আমি জানি না আমি তার জন্য কি করতে পারবো। আপনার পাশে থাকাটা যতটা যথেষ্ট। আপনি এই অন্ধকার জগতে তার একমাত্র ভরসা। তামিম বিদায় নিল। তাহমিদ সামিরার দিকে ঘুরে তাকালো। এবার আমার কাছে এসো। সামিরা তাহমিদের কাছে গেল। সে দেখল তাহমিদ তার হাতে একটা ছোট চাবি তুলে দিল। আজ থেকে এই ঘরের চাবি তোমার কাছে থাকবে। আমি তোমাকে আর আটকে রাখবো না, তবে তুমি আমার অনুমতি ছাড়া বাইরে যাবে না। আর মনে রাখবে, তোমার কোনো ক্ষতি হলে আমি পুরো শহর জ্বালিয়ে দেব। আমার ক্ষতি হবে না যদি আপনি সাবধানে থাকেন। এখন তুমি আমার থেকেও বেশি সাবধানে থাকো, কারণ তুমি আমার দুর্বলতা নও, তুমি আমার ক্ষমতা। তাহমিদ এবার সামিরাকে নিয়ে ব্রেকফাস্ট টেবিলে গেল। বিশাল ডাইনিং হলে তারা দুজন মাত্র। পরিবেশটা ছিল আভিজাত্যপূর্ণ, কিন্তু সামিরার পাশে বসে তাহমিদ যেন এক অসাধারণ স্বামী। সে নিজের হাতে সামিরাকে খাবার তুলে দিল। আজ রাতে আমরা একটা ছোট পার্টিতে যাব। কিছু গুরুত্বপূর্ণ লোক থাকবে। তুমি তৈরি থেকো। আমার পাশে তোমাকে দেখতে চাই, আমার স্ত্রী হিসেবে, রানী হিসেবে। আপনার স্ত্রী হিসাবে? হ্যাঁ, আমার অধিকার। তুমি আমার সাথে থাকলে সবাই জানবে আমার জীবনে তুমি সব। সামিরা মাথা নেড়ে সম্মতি জানালো। সে জানে এই পার্টিতে তার উপস্থিত তাহমিদের ক্ষমতারই অংশ। এই মাফিয়া ডনের ভালোবাসার অধিকার সে আজ মন থেকে মেনে নিয়েছে। তাদের প্রেম আজ তাদের সম্পর্কের ভিত, যা সব বিপদ আর অন্ধকারের মোকাবিলা করতে প্রস্তুত। রাতের পার্টি। তাহমিদের প্রাসাদের বিশাল হলরুম আজ ঝলমলে আলোয় সেজে উঠেছে। সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ, কিছু ব্যবসায়ী এবং তাহমিদের বিশ্বস্ত লোকজনের ভিড়ে পরিবেশটা ছিল একই সাথে বিলাসবহুল ও রহস্যময়। সামিরা আজ যেন এক ভিন্ন রূপে। তাহমিদের দেওয়া জমকালো পোশাকে আর হীরের নেকলেসে সে এক রানী। তার চোখে ভয় নাই, বরং তার স্বামীর পাশে থাকার এক দৃঢ়তা। তাহমিদ তাকে শক্ত করে ধরেছিল। তার হাতে সেই অধিকারবোধের ছাপ স্পষ্ট। সে সামিরাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। পরিচয় করিয়ে দেই, ইনি আমার স্ত্রী সামিরা। তাহমিদের কথায় এক চূড়ান্ত কর্তৃত্ব ছিল, যা সবাইকে মনে করিয়ে দিচ্ছিল
এই নারী তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। সামিরা দেখল তাহমিদের দিকে সবাই সম্মানের সাথে তাকাচ্ছে। তার ক্ষমতা এই ঘরের প্রতিটি কোণে অনুভূত হচ্ছে। হঠাৎ করেই হলরুমের প্রবেশপথে এক সুদর্শন যুবককে দেখা গেল। তাকে দেখে সামিরা চমকে উঠল। এই সেই মুখ যা সে গতরাতে দেখেছে, তামিম। সে তার যমজ ভাই তাহমিদের মতোই দেখতে, তবে তার চোখে মুখে এক শান্ত সৌম্য ভাব। তামিম সোজা হেঁটে তাহমিদ আর সামিরার দিকে এগিয়ে এলো। হাই সামিরা, কেমন আছো? আমি ভালো আছি। সামিরার দিকে তাকিয়ে তামিম হাসল। সেই হাসিটা ছিল নির্ভেজাল। তাহমিদ তখনও সামিরাকে শক্ত করে ধরে আছে। দুই ভাইয়ের মাঝে এক গভীর বোঝাপড়া কাজ করছিল। তোমার এই নাটক করার দরকার নেই তামিম। নাটক নয় ভাই, আমি ভাবলাম আমার ভাবিকে দেখে যাই, আর কাল রাতে যে ভুলটা হলো তার জন্য ক্ষমা চাই। তামিম আলতো করে সামিরার হাতে হাত রাখতেই তাহমিদ তার হাতটা সরিয়ে দিল। তার চোখে স্পষ্ট অধিকারবোধ। ও আমার, তুমি ওর থেকে দূরে থাকো। আমি তো জানতামই। যাই হোক, আমার কাজ শেষ, চললাম। তামিম হাসতে হাসতে বিদায় নিল। দুই ভাইয়ের মধ্যে এই দৃশ্য সামিরার কাছে এক অদ্ভুত অনুভূতি দিল। তাদের ভালোবাসা, তাদের প্রতিদ্বন্দ্বিতা, সবটাই যেন তাদের সম্পর্কের অংশ। কিছুক্ষণ পর তাহমিদ এক বয়স্ক ভারিক্কি চেহারার লোককে দেখল। সেই লোকটা এগিয়ে আসছিল। সামিরা দেখল তাহমিদের চোখে সেই কঠিন মাফিয়া ডনের ছাপ। সামিরা, ইনি তানজিদ খানের পুরনো বন্ধু, মানে আমার বাবার পুরনো সহকর্মী। সামিরা অবাক হয়ে গেল। তানজিদ খান তো মারা গেছেন। সে তাহমিদের দিকে তাকালো। তাহমিদ তার চোখের ইশারায় চুপ থাকতে বলল, তাহমিদ, তুমি এখন সত্যিই তোমার বাবার যোগ্য উত্তরাধিকারী। তোমার সাহস আর ক্ষমতা তানজিদের চেয়ে কম নয়। আপনার আশীর্বাদ চাই আঙ্কেল। আর আমার স্ত্রীকে পরিচয় করিয়ে দেই। তাহমিদ সামিরাকে বৃদ্ধের সামনে আনল। বৃদ্ধ মনোযোগ দিয়ে সামিরাকে দেখলেন। খুব মিষ্টি মেয়ে। তাহমিদ, তোমার জীবনে শান্তি আসুক। তুমি জানো, তানজিদ সব সময় এক শান্তির জীবন চেয়েছিল। তোমার মা। বৃদ্ধ থামলেন, যেন অতীতের কোনো গোপন কথা বলতে গিয়েও নিজেকে সামলে নিলেন। আমার অতীত নিয়ে আলোচনা করতে চাই না, শুধু জানতে চাই আপনার সমর্থন আমার সঙ্গে আছে তো? অবশ্যই। তানজিদ আমাদের নেতা ছিল, আর তুমি তার পুত্র। তোমার পাশে আমরা সব সময় আছি। তাদের এই কথোপকথন শুনে সামিরা বুঝল তাহমিদের এই জগৎটা শুধু তার নিজের নয়, তার বাবার গড়া সাম্রাজ্য। তানজিদ খানের নাম এখনও এখানে ক্ষমতা বহন করে। সামিরা তাহমিদের হাতে চাপ দিল। সে যেন জানাতে চাইল সে তার পাশে আছে। তাহমিদ মৃদু হাসল। সেই হাসিটা ছিল আত্মবিশ্বাসের। সে তার স্ত্রীকে নিয়ে গর্বিত। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সামু। আমার বাবার সাম্রাজ্যকে আমি আরও বড় করব, আর তুমি হবে সেই সাম্রাজ্যের রানী। সামিরা তার স্বামীর ক্ষমতা আর ভালোবাসার তীব্রতা অনুভব করল। এই মাফিয়া ডনের নিঃশর্ত অধিকারের কাছে সে আজ সত্যি তার ভালোবাসা খুঁজে পেয়েছে। এই রাতে সে শুধু তাহমিদের স্ত্রী নয়, তার ক্ষমতা ও ভালোবাসার প্রতীক। পার্টি শেষ হতে অনেক রাত হলো। তাহমিদ এবং সামিরা যখন তাদের ঘরে ফিরল, তখন তাহমিদের চোখে মুখে এক তৃপ্তির ছাপ। সামিরাকে তার পাশে এভাবে দেখা, সবার সামনে তার পরিচয় তুলে ধরা, এসব যেন তাহমিদের ক্ষমতাকে আরও দৃঢ় করেছে। আজ তুমি খুব ভালো ছিলে সামু। আমার গর্ব হচ্ছিল তোমাকে দেখে। আমি শুধু আপনার পাশে ছিলাম। তাহমিদ সামিরাকে শক্ত করে জড়িয়ে ধরল। এটাই যথেষ্ট, এবার বিশ্রাম নাও। পরের দিন সকাল, সামিরা যখন তাহমিদের দেওয়া বিশাল ঘরে একা বসেছিল, তখন দরজায় মৃদু টোকা পড়ল। আসিফ এসে জানালো নিচে সামিরার বাবা মা এসেছেন। সামিরা অবাক হলো। তাহমিদ অনুমতি না দিলে তারা এভাবে আসার সাহস পাবেন না। মা বাবা তারা কি জানেন আপনি এখানে? স্যার নিজেই তাদের এখানে নিয়ে আসার ব্যবস্থা করেছেন ম্যাডাম। তাদের সঙ্গে একটু কথা বলুন। সামিরা দ্রুত নিচে নেমে গেল। ড্রয়িং রুমে আসলাম সাহেব এবং সাভিয়া বেগম বসে আছেন। তাদের মুখে কিছুটা অস্বস্তি, কিন্তু চোখের কোণে স্বস্তি।
মা বাবা তোমরা কখন এলে? এই তো একটু আগে এলাম রে মা। তাহমিদ বাবা আমাদের এখানে থাকতে বলেছে। বলেছে তোমার বাবা যেন তার চোখের সামনে থাকে, তাহলে চিকিৎসা ভালো হবে। সামিরা অবাক হয়ে গেল। তাহমিদ তার পরিবারকে এই প্রাসাদে নিয়ে এসেছে। তুই চিন্তা করিস না মা, তহমিদ বাবা যা করেছে সব তোর জন্য। তবে এই এত বড় বাড়ি, এত লোক, আমাদের একটু অস্বস্তি লাগছে। আমি তোমাদের পাশে আছি বাবা। ঠিক সেই সময় তাহমিদ ঘরে ঢুকলো। তার পরনে ফর্মাল স্যুট, চোখে সেই কর্তৃত্বের ছাপ। সে সোজা আসলাম সাহেব আর সাবিয়া বেগমের দিকে এগিয়ে গেল। আঙ্কেল আন্টি, আপনারা এখানে এসেছেন, এটা আমার জন্য খুব আনন্দের। এখন থেকে আপনারা এখানেই থাকবেন। আমি এখানে একজন ডাক্তার এবং একজন নার্সের ব্যবস্থা করে দিয়েছি। তাহমিদ বাবা, তুমি আমাদের জন্য এত কিছু করছো। আপনারা আমার স্ত্রীর বাবা মা, আর সামিরা আমার কাছে সব। তার পরিবারকে সুরক্ষিত রাখা আমার দায়িত্ব। তবে আপনাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। তাহমিদের কথায় এক চূড়ান্ত কর্তৃত্ব। আসলাম সাহেব মাথা নিচু করে সম্মতি জানালেন। বলো বাবা, আমরা মেনে চলবো। 1, আপনারা কেউ যেন বাড়ির বাইরে যাবেন না। আপনাদের যা প্রয়োজন রফিক সেটা ব্যবস্থা করে দেবে। 2, আমার কাজের ব্যাপারে কোনো প্রশ্ন করবেন না, কাউকে কিছু বলবেন না। আর 3, সামিরা যতক্ষণ আমার পাশে আছে সে এই বাড়ির রানী। আপনারা তাকে কোনো কিছুর জন্য চাপ দেবেন না। না বাবা, আমরা এসব কিছু করব না। তাহমিদ সামান্য হাসল। তার হাসিটা ছিল শীতল। গুড। সামিরা, তুমি তাদের ঘরগুলো দেখিয়ে দাও, তারা যেন শান্তিতে থাকে। সামিরা তার বাবা মাকে নিয়ে গেল। তার মনে এখন মিশ্র অনুভূতি। একদিকে তাহমিদের প্রতি কৃতজ্ঞতা, অন্যদিকে তার বাবা মাকে এই ভয়ঙ্কর মাফিয়া জগতের ভেতরে নিয়ে আসার জন্য এক চাপা ভয়। তোমরা কেন রাজি হলে মা? বাবা, ও আমাদের কি বলেছে জানিস? ও বলেছে তোর পাশে থাকলে আমরাও নিরাপদ, আর তোর বাবা তো এখানে ভালো চিকিৎসা পাবে। সামিরা বুঝল তাহমিদ এমনভাবে পরিস্থিতি তৈরি করেছে যে তার বাবা মায়ের পক্ষে না করা অসম্ভব। তাহমিদ তার পরিবারকে নিজের কাছে নিয়ে এসে তার অধিকারবোধ আরও প্রতিষ্ঠা করল। এখন সামিরার পালানোর আর কোনো রাস্তা নেই। তার সব শিকড় এখন এই প্রাসাদে। সে তার বাবা মাকে তাদের নতুন ঘরে বসিয়ে আবার তাহমিদের কাছে ফিরে এলো। কি হলো, তোমার মনে শান্তি এসেছে? আপনি এমন কেন কেন এমন করলেন? কারণ আমি তোমাকে ভালোবাসি সামু। আমি তোমার কোনো দুর্বলতা বাইরে রাখতে চাই না। এখন তোমার সব কিছু আমার কাছে, তুমি শুধু আমাকে দেখো। তাহমিদ সামিরার চিবুক ধরে তাকে কাছে টেনে নিল। তার চোখে সেই একই অধিকারবোধ, কিন্তু এখন তাতে মিশেছে এক গভীর প্রেম। সামিরা এই মাফিয়া ডনের ভালোবাসার কাছে নিজেকে সঁপে দিল। সে জানে এই বন্ধন থেকে তার মুক্তি নেই। সন্ধ্যার পর তাহমিদ এবং সামিরা তাদের ঘরে বসল। দিনের আলোয় তাহমিদের এই সিদ্ধান্ত সামিরাকে কিছুটা দ্বিধায় ফেলে দিলেও এখন তার মনে এক ধরনের স্বস্তি। তার পরিবার তার চোখের সামনে সুরক্ষিত। ধন্যবাদ, আপনি আমার বাবা মাকে এখানে এনে ভালো করেছেন। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই সামু। তুমি আমার, আর তোমার সব কিছু আমার কাছে গুরুত্বপূর্ণ। তাহমিদ সামিরার পাশে এসে বসল। তার চোখে এক গভীর ভাবনা। আমি তোমার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে চাই। এই মাফিয়া জীবন থেকে আমি হয়তো পুরোপুরি বের হতে পারবো না, তবে তোমার জন্য একটা নিরাপদ সাম্রাজ্য করব। আপনি কি জানেন আপনার কাজটা কতটা বিপজ্জনক? কাল রাতে যা ঘটলো। জানি, কিন্তু এটাই আমার রক্তে। আমার বাবা তানজিদ খান এই সাম্রাজ্য তৈরি করেছিলেন। আমি তার উত্তরাধিকারী। আমি চাই তোমার জীবনটা যেন শান্তিতে কাটে। আমার এই ক্ষমতার ছায়ায় তুমি নিরাপদ থাকবে। আমি শুধু আপনার পাশে থাকতে চাই। তুমি থাকবে সব সময়। আমি তোমার জন্য এই দেশ ছেড়ে অন্য কোথাও একটা
নতুন জীবন শুরু করার কথা ভাবছি, যেখানে আমার অতীত কেউ জানবে না। তুমি কি রাজি? সামিরা অবাক হয়ে গেল। অন্য কোথাও নতুন জীবন? এই মাফিয়া ডন কি সত্যি পরিবর্তন হতে চাইছে? আপনি কি আপনার এই সাম্রাজ্য ছেড়ে দেবেন? আপনার ক্ষমতা? ক্ষমতা আমার থাকবে, শুধু এখানকার নয়। যেখানে যাব সেখানেও থাকবে, তবে সেখানে আমার পরিচিতি অন্যরকম হবে। তোমার জন্য আমি সব কিছু সাজিয়ে নেব। আমি চাই না আমার কোনো শত্রু এসে তোমার উপর হামলা করুক, যেমন কাল রাতে হয়েছিল। তাহমিদের চোখে এক কঠিন দৃঢ়তা। সে সামিরার নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয়। তুমি কি প্রস্তুত সামু, আমার সঙ্গে এক নতুন জীবন শুরু করতে, যেখানে কেউ তোমাকে গরিব ঘরের মেয়ে বলে চিনবে না, চিনবে কেবল আমার রানী হিসেবে? আমি আপনার সাথে আছি। আপনি যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। তবে আমার বাবা মা? তারাও যাবে, তাদের সুরক্ষার দায়িত্বও আমার। আমি তাদের জন্য সব ব্যবস্থা করব। তাদের চিকিৎসা এবং নিরাপত্তা সবই আমার নজরে থাকবে। সামিরা তাহমিদের হাতে হাত রাখল। এই মানুষটার প্রতিটি সিদ্ধান্ত তার প্রতি ভালোবাসার প্রকাশ। তার অধিকারবোধ, তার কঠোরতা, সবই যেন এই ভালোবাসারই অংশ। আমি শুধু জানতে চাই, এই নতুন জীবন, সেখানে কি আপনিও শান্তি পাবেন? আমি শান্তি পাব যখন তুমি হাসবে। তোমার হাসিই আমার শান্তি। তাহমিদ তাকে কাছে টেনে নিল। তাদের মধ্যে এক গভীর প্রেমময় মুহূর্ত তৈরি হলো। তাদের সম্পর্ক আজ আর জোর করে বিয়ে নয়, এক গভীর অনুরাগের বন্ধন। হঠাৎ করে দরজায় আসিফের সতর্ক টোকা পড়ল। স্যার, একটা জরুরি খবর আছে। তাহমিদ এবং সামিরা দুজনেই সতর্ক হয়ে গেল। তাহমিদ উঠে দরজা খুলল। কি হয়েছে? স্যার, কাল রাতের হামলার পেছনে যে লোকটা ছিল সে ধরা পড়েছে। সে এখন আমাদের সেফ হাউসে বন্দি আছে, কিন্তু সে আপনার বাবার তানজিদ খানের পুরনো লোক। তাহমিদের চোখ কঠিন হয়ে গেল। তার মুখটা পাথরের মতো শক্ত। আমার বাবার লোক? তার মানে এই বিশ্বাসঘাতকতা আমার নিজের ঘর থেকেই শুরু হয়েছে। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আসিফ চলে গেল। তাহমিদ সামিরার দিকে তাকালো। তার চোখে তখন কোনো প্রেম নেই, আছে কেবল প্রতিশোধের আগুন। আমার নতুন জীবনের স্বপ্ন দেখার আগেই আমাকে আমার পুরনো শত্রুদের শেষ করতে হবে। সামু, তুমি ভয় পেও না, আমি বেশিক্ষণ থাকবো না। সামিরা এবার উঠে তাহমিদের দিকে এগিয়ে গেল। সে তার জামার কলার ঠিক করে দিল। তার চোখে এখন ভয় নয়, বরং তার স্বামীর পাশে থাকার দৃঢ়তা। আপনি সাবধানে যাবেন। আমি আপনার জন্য অপেক্ষা করব। আর মনে রাখবেন, আপনি আমার কাছে কতটা মূল্যবান। আমি জানি, আর তোমার এই ভালোবাসা আমাকে আরও শক্তিশালী করেছে। তাহমিদ সামিরার কপালে দ্রুত চুমু দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সামিরা দরজার দিকে তাকিয়ে রইল। সে জানে তার স্বামী এখন এক কঠিন প্রতিশোধের পথে। এই মাফিয়া ডনের জীবনের শান্তি পেতে হলে তাকে আরও অনেক রক্ত আর অন্ধকার পার হতে হবে। কিন্তু এইবার সে একা নয়, তার সঙ্গে আছে সামিরার নিঃশর্ত প্রেম। তাহমিদ বেরিয়ে যাওয়ার পর ঘরটা আবার থমথমে হয়ে গেল। সামিরা দরজার দিকে তাকিয়ে রইল, যতক্ষণ না তার পায়ের শব্দ মিলিয়ে গেল। আসিফের বলা কথাটা তার কানে বাজছিল। আপনার বাবার পুরনো লোক, বিশ্বাসঘাতকতা, এত বড় সাম্রাজ্যের ভেতরেও এমন অবিশ্বাস। সামিরা ধীরে ধীরে ঘরে ফিরল। তার মন অস্থির হয়ে উঠল। সে জানে তাহমিদ এখন কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তার ভালোবাসা যেমন তীব্র, তেমনি তার প্রতিশোধও নির্মম। সামিরা বিছানায় বসে পড়ল। তার নতুন করে পাওয়া পরিবারের নিরাপত্তা নিয়ে সে চিন্তিত হলো। সে চুপিসারে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামল। নিচে এক জায়গায় তার মা সাভিয়া বেগম আর বাবা আসলাম সাহেব বসেছিলেন। তাদের চোখে এখনও এই বিশাল প্রাসাদের অস্তিত্ব। সামিরা, তুই এত রাতে কেন উঠেছিস? তাহমিদ বাবা কোথায়? তিনি একটা জরুরি কাজে বাইরে গেছেন মা, তোমরা চিন্তা করো না। বাবা, তোর জন্য আমরা খুব চিন্তা করি।
তোর জীবনটা এমন ঝুঁকির মধ্যে কেন? তাহমিদ বাবা তো কোনো ভালো কাজ করে না। বাবা, এখন এসব কথা বলো না। তিনি আমাদের সুরক্ষিত রেখেছেন, এটাই যথেষ্ট। আর তার কাজের জগৎটা আমাদের থেকে অনেক দূরে। সামিরা তার বাবা মাকে আশ্বস্ত করার চেষ্টা করলো, কিন্তু সে নিজেও জানতো না তার স্বামীর কাজটা কতটা ভয়াবহ। সে তাদের শান্ত থাকতে বলে নিজের ঘরে ফিরে এলো। ঘরে এসে সে পায়চারি করতে লাগলো। সময় যেন কাটতেই চাইছিল না। তার মনে বারবার তাহমিদের মুখটা ভেসে উঠছিল, কঠিন দৃঢ় কিন্তু ভালোবাসায় ভরা। সে এখন কেবল তার স্বামীর ফিরে আসার অপেক্ষা করছিল। প্রায় 2 ঘন্টা পর ভোর হওয়া ঠিক আগে গাড়ির শব্দ শোনা গেল। সামিরার বুকের ধুকপুকানি বেড়ে গেল। সে দ্রুত জানালার কাছে গেল, দেখল তাহমিদ গাড়ি থেকে নামছে। তার হাঁটার ভঙ্গিতে সেই স্বাভাবিক কর্তৃত্ব, কিন্তু তার মুখটা ছিল আরও বেশি কাঠিন্য, আরও বেশি শীতল। তাহমিদ ঘরে ফিরতে সামিরা দ্রুত তার কাছে গেল। তাহমিদের চোখে চোখ পড়তেই সামিরা বুঝল কি ঘটেছে। তার প্রতিশোধের কাজ শেষ। আপনি ফিরে এসেছেন? তাহমিদ তার দিকে তাকালো। তার চোখে তখনও সেই ক্রোধের রেশ। তার পোশাকে কোনো রক্তের দাগ নেই, কিন্তু সামিরা অনুভব করল সেই রাতের ভয়াবহতা। হ্যাঁ, ফিরে এসেছি। সব ঠিক আছে? তাহমিদ এবার সামিরার হাত ধরল। তার হাতে চাপ ছিল প্রচণ্ড। আমার বাবার সাম্রাজ্যে কোনো বিশ্বাসঘাতক থাকবে না সামু। কাল রাতের ঘটনার জন্য যে দায়ী ছিল তাকে শাস্তি দেওয়া হয়েছে। আপনার বাবার পুরনো লোক কেন এমন করলো? ক্ষমতা। সে আমার বাবার মৃত্যুর পর আমার জায়গা নিতে চেয়েছিল, কিন্তু সে ভুলে গেছিল তানজিদ খানের উত্তরাধিকারী আমি। আর আমার পাশে এখন তুমি আছো। তাহমিদ সামিরাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। এইবার তার আলিঙ্গনে সেই ভয়ঙ্কর প্রতিশোধের পর এক স্বস্তির নিঃশ্বাস। আমি চাই না আমার এসব অন্ধকার দিক তুমি দেখো। এখন থেকে আমরা শুধু আমাদের নতুন জীবন নিয়ে ভাবব। আসিফ সব ব্যবস্থা করবে। খুব শীঘ্রই আমরা এখান থেকে চলে যাব। আপনার পাশে আমি সব কিছুর জন্য প্রস্তুত। সামিরার এই কথাগুলো তাহমিদকে যেন এক অন্যরকম শক্তি দিল। সে তার স্ত্রীকে কপালে চুমু খেল। গুড। তুমি শুধু আমার উপর ভরসা রাখবে। এই অধিকার কেবল আমার, আর আমি তোমাকে কোনো দিনও হারাতে দেব না। সেই সকালে তাহমিদ এবং সামিরা দুজনই জানত তাদের জীবন এখন এক নতুন পথে মোড় নিতে চলেছে। মাফিয়া ডনের কঠিন ভালোবাসা এবং তার নিঃশর্ত অধিকারের ছায় সামিরা তার নতুন জীবনের স্বপ্ন দেখছিল। দিন দুয়েক পরের কথা, সেই রাতের আক্রমণের পর বাড়িটিতে দ্রুত সব স্বাভাবিক করে নেওয়া হয়েছে, তবে নিরাপত্তা আরও কয়েক গুণ বাড়ানো হয়েছে। তাহমিদ তার পরিকল্পনা অনুযায়ী দ্রুত সব গুছিয়ে নিচ্ছিল। তার মাফিয়া সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো সে আসিফের হাতে তুলে দিচ্ছিল, যাতে তার অনুপস্থিতিতে সব কিছু মসৃণভাবেই চলে। সামিরা তার বাবা মা আসলাম সাহেব এবং সাবিয়া বেগমকে নিয়ে ব্যস্ত ছিল। তারা জানতেন না যে কোথায় যাচ্ছেন, তবে তাহমিদের নিরাপত্তার আশ্বাস তাদের ভরসা জুগিয়েছিল। সামিরা, আমরা সত্যি তোমার জন্য খুব খুশি। তাহমিদ বাবা যা করেছে তা খুব কম লোকই করে। সে তোকে শুধু বিয়ে করেনি, পুরো পরিবারের দায়িত্ব নিয়েছে। হ্যাঁ মা, আমি জানি। সামিরার মনে এখন আর কোনো দ্বিধা নেই। তার ভালোবাসা তাহমিদের ভয়ঙ্কর ক্ষমতাকেও ছাপিয়ে গেছে। বিকেলে তাহমিদের ঘরে এলো তামিম। সে পুরোপুরি সুস্থ। দুই ভাই মুখোমুখি দাঁড়ালো। তাদের চেহারায় আশ্চর্য মিল, কিন্তু দৃষ্টিতে পার্থক্য। হ্যাঁ, তুমি সামিরাকে সুরক্ষিত রেখে আমার বড় উপকার করেছ তামিম। সব রেডি ভাই। সে আমার ভাবি ভাই, আর আমি তোকে চোখে দিয়ে দেখেছি। সে তোমার জন্য সঠিক। এই অন্ধকার সে তোমার আলো। এই সাম্রাজ্য এবার তোমার হাতে তুলে দিলাম। তুমি জানো কি করতে হবে। বিশ্বাসঘাতকদের কোনো জায়গা যেন না থাকে, আর সামিরার কোনো ক্ষতি যেন কেউ না করতে পারে। চিন্তা করো না, তোমার ক্ষমতা আমার মন দুটোই আমি ব্যবহার করব। তুমি এবার তোমার জীবনটা শুরু করো।
ধন্যবাদ ভাই। তাহমিদ এবার তামিমকে শক্ত করে জড়িয়ে ধরল। তাদের এই বন্ধন কেবল ভাই ভাইয়ের নয়, দুই মাফিয়া ডনের মধ্যে সাম্রাজ্য রক্ষার অঙ্গীকার। সূর্যাস্তের সময় প্রাইভেট জেটের দিকে সবাই চলেছে। আসলাম সাহেব এবং সাফিয়া বেগম অবাক চোখে দেখছেন এই বিশাল আয়োজন। তাদের গরিব জীবনের সঙ্গে এই বিলাসবহুল যাত্রা যেন রূপকথার মতো। বিমানবন্দরে লাউঞ্জে তাহমিদ সামিরার হাত ধরে দাঁড়ালো। সামিরার চোখে এক নতুন জীবনের স্বপ্ন। সব ছেড়ে চলে যাচ্ছি, কোনো আফসোস হচ্ছে? না, আমার কোনো আফসোস নেই। আপনার পাশেই আমার নতুন জীবন। ঠিক সেই সময় আসিফ এগিয়ে এলো, তার চোখে সম্মান আর অনুগত কর্মচারীর দায়িত্ববোধ। স্যার, সব ব্যবস্থা করা হয়েছে। আপনারা পৌঁছে গেলে আমি এখানকার কাজ শেষ করে যোগাযোগ করব। গুড, তুমি আমার বিশ্বাস রেখেছ। তাহমিদ এবার সামিরার দিকে তাকালো। তার চোখে সেই একই তীব্র অধিকারবোধ যা প্রথম দিন থেকে ছিল, কিন্তু আজ সেই অধিকারে মেশানো এক গভীর প্রেম। চলো আমার রানী, আমরা আমাদের সাম্রাজ্য গড়তে চললাম, যেখানে শুধু তুমি আর আমি, যেখানে আমার জীবনের অধিকার শুধু তোমার। সামিরা তার হাতে হাত রাখল। তারা দুজন জেট বিমানের দিকে এগিয়ে গেল। আসলাম সাহেব এবং সাফিয়া বেগমকে নিয়ে যাওয়া হলো বিমানের ভেতরে। বিশাল জেট বিমান আকাশপথে পাড়ি দিল। সামিরা জানালার দিকে তাকিয়ে দেখল তাদের ফেলে আসা শহরটা ধীরে ধীরে অন্ধকারে মিশে যাচ্ছে। তার মনে হলো সে আজ এক নতুন জগতে প্রবেশ করছে। এক মাফিয়া ডনের নিঃশর্ত অধিকারের বন্ধনে সে আজ সুখী। ভয় এবং ভালোবাসার এই অদ্ভুত মিশ্রণই তাদের সম্পর্কের ভিত্তি। সামিরা জানে এই মানুষটার অধিকার তার উপর চিরকালের, আর এই অধিকারকে সে তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা হিসেবে মেনে নিয়েছে।